আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি 25 সালে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেখানে ফিজিক্স ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার যেটা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারের হলো সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের চট্টগ্রামের ঠিকানা। তোমরা তোমরা বা তোমাদের জুনিয়র বা ছোট ভাই বোন যদি থাকে বা কেউ পড়তে আসতে চায়, তাহলে চট্টগ্রামে এই অফলাইনে এই ঠিকানায় যোগাযোগ করে কি চলে আসতে পারবে আমার কাছে, অফলাইনে পড়তে পারবে। দেখো এখানে একটা, দেখো অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন অধ্যায়ের ভিডিও দেওয়া শেষ, ভেক্টরে দেওয়া শেষ, নিউটনীয় বলবিদ্যা দেওয়া শেষ, কাজ শক্তি ক্ষমতা দেওয়া শেষ, মহাকর্ষ অভিকর্ষ দেওয়া শেষ, পদার্থের গাঠনিক ধর্ম দেওয়া শেষ, পর্যাবৃত্ত গতি যেটা আছে সেটাও দেওয়া শেষ। এরপর এটা আমাদের দশম চ্যাপ্টার। মাঝখানে নবম তরঙ্গ তো 25 সালে বোর্ড প্রশ্ন হয় নাই। কারো যদি এই গ্যাস গতি, দেখো আমাদের এগুলো সলভিং ভিডিও, সলভিং ভিডিও গুলো কখনোই একদম 100% ডিটেলস হবে না, কিন্তু তারপরে কেউ যদি ডিটেলসটা আগে শিখতে চাও, তাহলে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে এসে, যেই চ্যানেলে তোমরা ভিডিওটা পাচ্ছ, এই চ্যানেলে এসে এই যে আমাদের চ্যানেলের প্লে লিস্টে ঢুকবে। এই যে প্লে লিস্টে ঢুকে দেখো, এই প্লে লিস্টে ঢুকে তুমি আমাদের এই যে বোর্ড কোশ্চেনে যেতে পারো। বোর্ড কোশ্চেন গেলে বোর্ড কোশ্চেন বিভিন্ন সালে, 22 সাল, 23 সাল, 24 সালে বোর্ড প্রশ্নগুলো এখানে আছে। এই যে এই প্লে লিস্টটাতে বোর্ড প্রশ্ন সমাধান। তো আমাদের এখানে এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একটা প্লে লিস্ট আছে, নিচের দিকে যাবাই, আশা করি নিচে দিয়ে গেলে পাবে। এই যে আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাসে টপিক ভিত্তিক সব ধরনের প্রবলেম আছে। আমি এই বোর্ড প্রশ্ন সমাধানের ভিডিওটাতে যা যা করাবো সবগুলো এখানে ডিটেলস এর টপিক ওয়াইজ, এককের রূপান্তর, বয়েল চার্লস চাপীয় সূত্রের ম্যাথ, হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথ গুলা, তারপর আদর্শ গ্যাস সমীকরণ এবং ঘনত্ব রিলেটেড ম্যাথ গুলা, তারপর কি এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, গতিশক্তি এবং গড় গতিশক্তি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, বর্গমূলীয় গড় বর্গবেগ মানে সিআরএমএস, তারপর এই যে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার এই বেসিক ম্যাথ গুলা, তারপর আরো আছে আপেক্ষিক আর্দ্রতা গ্লেসিয়ারের সমীকরণ সম্পর্কিত ম্যাথ। তারপর বোর্ড প্রশ্ন এগুলো এই 16 সাল, 17 সাল, 18 সালে বোর্ড প্রশ্নগুলো এখানে আছে এই দুইটার মধ্যে। তারপর ওই যে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়, এবারও আসছে, মানে এখন আজকেও করবো আমরা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এটা তোমরা এখান থেকে আগে এই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটা দেখে নিলে কত অংশ ঘনীভূত হয় ওই টাইপের সকল ম্যাথ পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ভিডিওগুলো পুরাতন, এটা আমাদের অনেক ফেমাস একটা এই কোশ্চেন, কোনটা যেন, এই যে আপেক্ষিক আর্দ্রতার, এটা এটা মনে হচ্ছিল আমাদের চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ, অথচ এটা হচ্ছিল 1900 বলতেছি 2019 বা 18 সালের একটা ভিডিও, 17 সালের একটা ভিডিও। এইটা মানুষ, আমার দেখলে হাসি পায় কথাগুলা, কিন্তু কথা হচ্ছে অনেকে এটা এখনো বুঝে। 22 সালের বোর্ড প্রশ্ন সমাধান, 23 সালে বোর্ড প্রশ্ন সমাধান, 24 সালে বোর্ড প্রশ্ন সমাধান। এখানে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে, অত ভালো কোয়ালিটি না এমসিকিউ ক্লাসটা, বাট মোটামুটি কেউ যদি করতে চাও করতে পারো। তপন স্যারের বইয়ের সবগুলা এমসিকিউ এখানে করাই দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ম্যাথে চলে আসি। দেখো একদিন আবহাওয়া রিপোর্টে বরিশালের শিশিরাঙ্ক দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা 25 এবং 15, 16, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে। উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তি করছিল। এই লাইনটা পাঁচ লাইন এখানে লাস্টে। কুয়াকাটার তাপমাত্রাও 25 ডিগ্রি সেন্টিগ্রেডই ছিল, কিন্তু তারপর কুয়াকাটাটা অস্বস্তি করছিল, কেন সেটা পরে। কিন্তু কথা হচ্ছে গতে বলছে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা বের করো। তাহলে এই বরিশালের আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু কি বলতো? আমরা জানি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইনটু 100%, তাই তো? তো এখানে দেখো শিশিরাঙ্ক কত, 15.5, আর বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রিতে 15.5-এ ডিরেক্ট চাপ দেওয়া নাই, 15 তো আছে, 16-তে চাপ দেওয়া আছে। দেখো এই 25, 15, 16, এই কি করছে, আচ্ছা এটা হলো বায়ুর তাপমাত্রা, এবং এই যে 15, 16 ও 25 ডিগ্রি তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা এটা আর এটা, ঠিক আছে? তো এখন আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেহেতু দেওয়া আছে, তার মানে বড় এফটা দেওয়া আছে আমাদের। 25-এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে এটা, তাহলে 24 ইন্টু কত, 10 ইনভার্স ইন্টু 100%। এখন যদি আমি এখানে আমার জানা নাই কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্ক কত, 15.5। তো 15.5 কোন এরকম তাপমাত্রায় ডিরেক্টলি যদি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া না থাকে, তাহলে ওটা বের করে নিতে হবে। তো আমাদের 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগবে। তো 15.5 এই জিনিসটা কার কার মাঝখানে, আমার যে 15, 16 এবং 25 তিনটা তাপমাত্রায় চাপ দেওয়া আছে না,
তো 15 এবং 16-র মাঝখানে এই তাপমাত্রাটা আছে। তাহলে যেই দুইটার মাঝখানে ও আছে ওই দুইটার তাপমাত্রার পার্থক্য নিব। দেখো তো 15 ডিগ্রি এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ও 16 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হয় দেখো। 16 বিয়োগ 15, তাহলে কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কত হয়? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপের পার্থক্য কত হয় দেখো তো। চাপের পার্থক্য তো চাপের পার্থক্য হলো তোমার দেখো 16তে চাপ বড়, তাপমাত্রা যত বেশি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপও তত বেশি। তাহলে দেখো তো এটা 13 দশমিক কত, 16তে 13.63 ইন্টু 10 ইনভার্স 3, আর 15তে হলো কি 12.5 ইন্টু 10 ইনভার্স 3, তাই না? তাহলে এটা 1.13 ইন্টু 10 ইনভার্স 3, 1.13 ইন্টু 10 ইনভার্স 3 মিটার ইঞ্চি, যেগুলা মিটার পারদ চাপ। আমার যদি ভুল না হয় এটা তো ঠিক আছে, তাই না? দেখো তো 13.63 বিয়োগ হচ্ছে 12.5, 1.13, ঠিক আছে। এখন এটা হচ্ছে চাপের পার্থক্য। তাহলে 15 থেকে যখন তাপমাত্রা 16 হয় মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে এতটুকু। তাহলে সুতরাং দেখো তো তাপমাত্রা যদি কত 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তাহলে চাপ বাড়ে কত? চাপ বাড়ে এটা 1.13 ইন্টু 10 ইনভার্স 3 মিটার ইঞ্চি। ওকে, এখন দেখো আমাদের লাগবে 15.5 এর। অনেকে অঙ্ক এভাবে করে, স্যার 15তে চাপ দেওয়া আছে মানে তাহলে 15তে কত, একে কত, 15.5-এ কত, ওইভাবে করা যাবে না, পার্থক্য নিয়ে করতে হবে এখানে। কারণ সব জায়গায় একই হারে হলো কি হয় না, এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বাড়ে না সব তাপমাত্রায়, ঠিক আছে? তো দেখতে হবে ওই যেই তাপমাত্রায় আমার চাপটা লাগবে ওই তাপমাত্রা আমার গিভেন ডাটাগুলোর মধ্যে কোন দুইটা তাপমাত্রার মাঝখানে আছে, ওই দুইটার ডিফারেন্স নিয়ে করলে মোর একুরেট আসবে। কথা বুঝা গেছে? এখানে দেখো আমাদের 15.5-এ লাগবে, তাহলে আমি 15.5-এরটা কেমনে বের করতে পারবো? 15 এর যেটা আছে সেটার সাথে যদি 0.5 এর চাপ যোগ করে দেই তাহলে তো 15.5-এর চাপ পেয়ে যাব। তাহলে এখন সুতরাং তাপমাত্রা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, তাহলে বাড়লে, এটা বাড়ে না লিখে এটা বাড়লেও হওয়ার কথা ছিল, বাড়লে ও আচ্ছা এখানে তাহলে দিছি তো, এখানে সুন্দর করে এটা এভাবে লেখা উচিত ছিল, তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে, তাইলে হয়তো সুন্দর হয়। আর নাইলে ওই এখানে যদি লাগানো লাগতে, তো বাড়লে চাপ বাড়ে। এবার দেখো 1.13 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.5, তাহলে এটা কত আসে দেখো তো স্যার? 1.13, এটা হলো 5.65 ইন্টু 10 ইনভার্স 4 মিটার ইঞ্চি। তাইলে দেখো এতটুকু বাড়লো, তাইলে সুতরাং ছোট এফ মানে 15.5-এ কত হবে? 15-র চাপ প্লাস হবে এটা, তাই না? তো 15-র চাপ কত? এই যে এটা 12.5, দেখো 12.5 ইন্টু 10 ইনভার্স 3 প্লাস 5.65 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে দেখো তো প্লাস 12.5 ইন্টু 10 ইনভার্স 3, এটা আসছে হলো 13.065 ইন্টু 10 ইনভার্স 3। তার মানে এই শিশিরাঙ্কে মানে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হচ্ছে এটা। এখন এটারে নিয়ে আমরা এই সমীকরণে বসাই দিব। তো আমাদের এখানে জায়গা নাই তাই আমরা এখানেই বসাই দিচ্ছি, বাট তোমরা আগে এই পার্টটা করে নিয়ে তারপর আমরা জানি দিয়ে এখানে আসিও, ঠিক আছে? তাহলে প্রথমে এই পার্টটা করিও, তারপর হলো কি আমরা জানি দিয়ে এখানে আসো। আজা মানে কি আমরা জানি। দেখো এবার আসো, সুতরাং এফ কত 13.065 ইন্টু 10 ইনভার্স 3, আর এটা হচ্ছে 24 ইন্টু 10 ইনভার্স ইন্টু 100%। তাহলে আমি এটা ক্যালকুলেটরে করে ফেলি, ভাগ 24 ইন্টু 10 ইনভার্স 3, এটা কত আসতেছে? ভুল আসতেছে কেন? 13.065 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ হলো 24 ইন্টু 10 ইনভার্স 3।
হ্যাঁ, এটা আনসার আসছে হলো ইন্টু 100% যদি করি, এটা আনসার আসছে হলো 54 কত 4375%। 54.434375%। তাহলে বরিশালে আপেক্ষিক আর্দ্রতা এটা ছিল। ঠিক আছে, তো এখানে একটা লাইন আছে দেখো, উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তিকর ছিল। ঠিক আছে, তো এখানে গতে বলছে বরিশাল এবং কুয়াকাটার কোথায় শিশির ও কুয়াশা সৃষ্টির সম্ভাবনা, শিশির এবং কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি। দেখো এখানে সাধারণত কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে সেই স্থানে শিশির বা কুয়াশা জমার সম্ভাবনা বেশি থাকে। কারণ কোন দুইটা স্থানের মধ্যে তাপমাত্রা যদি একই থাকে, কথাগুলো বুঝিয়ে, এটা ম্যাথমেটিক্যালি করা যাবে না, করার দরকারও নাই। কারণ চলো কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা বের করার কোনো ডাটা দেয় না, কিন্তু একটা কথা দিয়েছে অস্বস্তিকর ছিল। তাইলে দেখো আমাদের সাধারণত ধরা হয় কি বলতো, আসলে শীতকাল এবং গ্রীষ্মকালে এই আপেক্ষিক আর্দ্রতা কম বেশির ব্যাপার সেপারে স্বস্তি অস্বস্তি আছে। যেমন হচ্ছে গরমকালে আপেক্ষিক আর্দ্রতা ভালো হইলে আরাম বোধ করে, আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলে কি অস্বস্তি বোধ করে। কিন্তু শীতকালে আবার আপেক্ষিক আর্দ্রতা অনেক কম হয়ে গেলে তখন কিন্তু হচ্ছে আর স্বস্তি বোধ করে না, তখন শরীর চরচর করে। ঠিক আছে, মানে শরীর রুক্ষ হয়ে যায়। তো শীতকালে আবার মোটামুটি লেভেলে আপেক্ষিক আর্দ্রতা একটু যদি অনেক কমের তুলনায় মোটামুটি একটু বেশি হয় তাহলে আবার ভালো। তো আসলে আমাদের এখানে বলছে, চলো দেখো দিনের তাপমাত্রাটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে বোঝা যাচ্ছে মোটামুটি গরমকাল। তাইলে হচ্ছিল এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছিল কি দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তিকর ছিল, তার মানে কুয়াকাটায় আপেক্ষিক আর্দ্রতা বেশি ছিল। যেহেতু দেখো, যেহেতু কুয়াকাটায় কুয়াকাটায় অস্বস্তি বেশি, অস্বস্তি বেশি, সেহেতু কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা বরিশালের তুলনায়, কুয়াকাটা কিন্তু পটুয়াখালীতে, ঠিক আছে, বরিশাল বিভাগ, আর বরিশালটা বরিশাল জেলা বলছে এখানে বোঝাচ্ছে, আর্দ্রতা বরিশালের তুলনায় বেশি। এবার আসো, অর্থাৎ আর এই কুয়াকাটা গ্রেটার দেন হচ্ছে হলো কি আর বরিশাল। ঠিক আছে, এটা আমাদের উদ্দীপক থেকে বুঝে নিতে হবে। যদি যদি এই কুয়াকাটার ডাটাগুলা দিয়ে দিত তাহলে কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতাও বের করতে পারতাম, কিন্তু অস্বস্তির পার্সপেক্টিভ থেকে এখানে চলে আসতে হবে আমাদেরকে। তো কোন স্থানে দুইটা স্থানের তাপমাত্রা যদি একই হয়, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার অর্থ হলো ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এটা ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। তাইলে আপেক্ষিক আর্দ্রতা বেশি, তাপমাত্রা উভয় স্থানের, দেখো উভয় স্থানের তাপমাত্রা একই হলেও হলেও কুয়াকাটার কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার অর্থ হলো কুয়াকাটার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, জলীয় বাষ্পের পরিমাণ বেশি। জলীয় বাষ্প বেশির কারণে যত কোনো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যত বেশি হবে, ওই বায়ু দ্বারা তত তাড়াতাড়ি মানে তত উচ্চ তাপমাত্রায় হচ্ছে হলো কি শিশিরাঙ্কটা হচ্ছে হলো বেশি হবে। ওই আবার বলি কথাটা, যেখানে হচ্ছে হলো যে স্থানের বায়ুতে দুইটা স্থানের তাপমাত্রা একই হলে যে স্থানের বায়ুতে জলীয় বাষ্প বেশি, বুঝবে ওই স্থানের বায়ুটা বায়ুতে উপস্থিত যতটুকু জলীয় বাষ্প আছে সেটা দিয়ে তাড়াতাড়ি হচ্ছে সম্পৃক্ত হয়ে যাবে, মানে তুলনামূলক উচ্চ তাপমাত্রায়। দেখো উচ্চ তাপমাত্রা মানে ধরো হচ্ছে হলো যেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সেখানে শিশিরাঙ্কটা তুলনামূলক বেশি হবে, মানে একটু তাড়াতাড়ি হচ্ছে হলো কি হয়ে যাবে, ওই স্থানের বায়ুটা হচ্ছে হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের তাপমাত্রা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। আমরা জানি যেই তাপমাত্রায় কোন স্থানের বায়ু তার অভ্যন্তরে বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা, মানে তার ভিতরে যতটুকু জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলে শিশিরাঙ্ক। তো দুই স্থানের তাপমাত্রা যেহেতু একই, তাইলে যে স্থানের জলীয় বাষ্পটা, যে স্থানে বায়ুতে জলীয় বাষ্প বেশি সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে ওই স্থানে বায়ুতে জলীয় বাষ্প বেশি। জলীয় বাষ্প বেশি হওয়ার কারণে
ওই বেশি পরিমাণ জলীয় বাষ্প দিয়ে ওই বায়ুটা তুলনামূলক একটু তাড়াতাড়ি কি হয়ে যেতে পারবে, সম্পৃক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি সম্পৃক্ত হতে পারবে মানে একটু উচ্চ তাপমাত্রায় সম্পৃক্ত হওয়া সম্ভব, তাপমাত্রা অনেক নিম্ন হওয়ার প্রয়োজন নাই। তাহলে যেই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বেশি, কথা বুঝিও, সেই জায়গায় সাধারণত দুইটা স্থানে তাপমাত্রা একই হলে, দুই স্থানের তাপমাত্রা একই, কিন্তু দুইটার মধ্যে বায়ু আপেক্ষিক আর্দ্রতা বেশি যেটার, সেটাতে সম্পৃক্ত জলীয় মানে সেখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। জলীয় বাষ্পের পরিমাণ বেশি হইলে সে উচ্চ তাপমাত্রায় কি হবে, ওই জলীয় বাষ্প দ্বারা ওই বায়ুটা সম্পৃক্ত হতে পারবে, ফলে শিশিরাঙ্কটা উচ্চ হয়। তাহলে বলতো কুয়াকাটার শিশিরাঙ্ক, যার কারণে এখানে কুয়াকাটার শিশিরাঙ্ক তুলনামূলক বেশি, কোন স্থানে শিশির বা কুয়াশা সৃষ্টির জন্য ওই স্থানের বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে আসতে হয়। ধরো এখানে দোনোটা বায়ুর তাপমাত্রা হলো 25°C দোনো স্থানে। বরিশালের শিশিরাঙ্ক দেওয়া আছে না 15.5। ধরো এই যেহেতু আমি এখানে বুঝে গেছি কুয়াকাটা শিশিরাঙ্ক বেশি, ধরলাম কুয়াকাটা শিশিরাঙ্ক 18। তাহলে বলো 25 থেকে কমতে কমতে 18 নিচে আসলে কুয়াকাটায় হলো কি শিশির জমতে থাকবে। আর বরিশালের শিশির জমার জন্য বায়ুর তাপমাত্রা 25 থেকে কমে কমে 15.5 নিচে আসতে হবে। তাহলে বলো কোন জায়গায় হলো আগে আসতে পারবে? 25 থেকে কমতে কমতে 18 নিচে আগে চলে আসা সম্ভব, তাই না? তো এই জায়গাটা থেকে বোঝা যায় যে এই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বেশি, ওই জায়গায় শিশিরাঙ্ক তুলনামূলক এখানে বেশি হবে, ফলে ওই জায়গায় শিশির জমা বা কুয়াশা সৃষ্টির সম্ভাবনাটা কি বেশি, এটাই উত্তর দিতে হবে। ঠিক আছে, বলবা এখানে লাস্টে কি দিবা, যেহেতু কুয়াকাটার শিশিরাঙ্ক তুলনামূলক বেশি এবং উভয় স্থানে বায়ুর তাপমাত্রা একই, তাইলে বায়ুর তাপমাত্রা হ্রাস পেতে পেতে শিশিরাঙ্কের নিচে আসলে যেহেতু শিশির বা কুয়াশা জমা শুরু হয়, সেহেতু কুয়াকাটায় তুলনামূলক আগে কি শিশির জমবে বা কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি। ওকে, এটাই, এভাবে ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে, এখানে অঙ্ক করার কোনো সুযোগ নাই। পারবো তো ইনশাল্লাহ? বুঝছি। আচ্ছা, এরপরে চলে আসে সিম্পল, কিন্তু ভেরি ভেরি সিম্পল, কিন্তু কথা হচ্ছে তোমার নলেজটা থাকা লাগবে আর কি। হ্যাঁ, ভুল করে ফেলা যাবে না। আমরা তো পড়ি অ্যাকচুয়ালি ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে না পারলে বা ম্যাথ গুলার উত্তর সৃজনশীল টাইপ কিভাবে আনসার করতে, কিভাবে সিদ্ধান্ত দিতে হয়, এগুলো একটু বুঝতে হবে। না বুঝলে পরীক্ষায় নাম্বার তুলে আনা কঠিন। আমাদের এডুকেশন সিস্টেমে নাম্বার তুলে আনাটাই আসলে মেইন উদ্দেশ্যও বলতে পারি আমরা। আমাদের সিস্টেমটা এরকম, আমরা শিখাচ্ছি টিচাররা তোমাদেরকে ওইটাই। আমরা নিজেরাও পড়াশোনা করছি এই এডুকেশন সিস্টেমে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো কি, ফিজিক্সে কিভাবে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হয় এবং সেটাকে পরীক্ষা এক্সিকিউট করে এসে নাম্বার তুলে আনতে হয়। ভালো জায়গায় বলতে বাংলাদেশের পার্সপেক্টিভে কুয়েট, মেডিকেল, ঢাবি, এগুলাতে কিভাবে তাড়াতাড়ি টিকা যায়, ওই ইফেক্টিভ পড়াশোনা, ওই পার্সপেক্টিভে ইফেক্টিভ পড়াশোনা করতে হবে আমাদেরকে। তো এগুলো আমাদের সবগুলা সম্পর্কে ম্যাথ গুলা কিভাবে উত্তরগুলো হবে, কিভাবে সিদ্ধান্তগুলো দিবে, এগুলো থেকে সম্যক ধারণা থাকা উচিত আমাদের। তো আরেকটা ব্যাপার হলো প্রকৃতপক্ষে ফিজিক্স শিখতে গেলে অনেক টাইম লেগে যাবে আমাদের। মানে এগুলো হলো যে সিলেবাস ইন্টারমিডিয়েটে, এটা পারফেক্টলি আমরা আসলে টিচাররাও সবাই জানিও না, পারিও না, এবং তোমাদেরকেও আমরা নিজেরাই তো শিখে আসি নাই, আমরাই তো পড়াশোনা করছি এই এডুকেশন সিস্টেমের সিস্টেমের মধ্যে। তো যার কারণে আমাদের দেখা গেছে আমরা পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করি নাই, বা ফিজিক্সের নলেজ গুলাকে প্র্যাকটিক্যালি করে দেখি নাই, এবং ডিপ নলেজ যা তা আসলে আমাদের কারোই অর্জন হয় নাই। আমরা টিচার বলো, স্টুডেন্ট বলো, সবাই আসলে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ শিখতেছি, এবং এই সলভিং গুলোও যদি না পারি আমরা, ঠিক আছে, ঠিক মতো করতে, তাইলে তো কি টিচারও ব্যর্থ, স্টুডেন্টও ব্যর্থ, আমরা সবাই। অ্যাটলিস্ট তো কি আমাদের ম্যাথ গুলা জানতে হবে, ম্যাথ গুলা পারতে হবে, অ্যাটলিস্ট তো আমাদেরকে কি পরীক্ষাগুলো ভালো করতে হবে। দেখো, লবণাক্ত কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়। হ্রদের পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান, তার মানে উপরে নিচে তাপমাত্রা সমান। লবণাক্ত পানির চাপ না, এটা হবে রো। এটা কি বলতো? রো মানে ঘনত্ব 1020 kg/m3। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁵ প্যাসকেল। বলছে হ্রদের গভীরতা কত। এগুলো খুবই সোজা অঙ্ক, হ্যাঁ আমরা জানি। তলদেশ থেকে যদি এখানে যদি আয়তনটা V1 হয়, এখানে ধরলাম আমরা V2, এবং এটা হ্রদের গভীরতা আমরা ধরতেছি h। তাইলে এই জায়গায় যদি চাপটা হয়, যেখান থেকে উঠে আসবে সেখানকার ডাটাগুলোকে 1 ধরবো, যেখানে গিয়ে পৌঁছাবে সেখানে 2 ধরবো। P1 টা এই, আর এখানে হচ্ছে P2। আর তাপমাত্রা যেহেতু দুই জায়গায় সমান, তাহলে সমষ্ণ প্রক্রিয়া ধরতে পারবো এখানে আমরা। মানে মোদ্দা কথা, তাপমাত্রা স্থির, তাপমাত্রা কোনো চেঞ্জেস নাই, তাহলে ওটা প্রভাব বিস্তার করবে না। তাহলে এখানে P, দেখো আমরা জানি এই উপরে বায়ুমণ্ডলের চাপ P2 দেওয়া আছে, এখানে দেখো 10⁵ প্যাসকেল।
আর এখানে চাপ কত হবে জানো? বায়ুমণ্ডলের চাপ যেটা আছে ওইটা প্লাস এই এখানে যে পানি আছে বা তরল আছে সেই তরলের একটা চাপ থাকবে না, এইচ রো জি। কথা কি ক্লিয়ার? আর এখানে ভি1 এখানে ভি2, কিন্তু এখানে ভি1টা যদি আমি ভিও ধরি, এখানের ভি2টা কত সেটা বলে নেই। ভি1 যদি ভি ধরি, এটা ভি2 কত এটা বলে দেয়, এটা না বলে দিলে এই এইচ বের করা তুলনামূলক একটু ডিফিকাল্ট হবে, তাই না? তো এখানে কিন্তু আবার বলে দিছে নিচ থেকে উপরে আসলে ব্যাস কয় গুণ, বুদবুদের ব্যাস 3 গুণ হয়। তো আমরা জানি, দেখো আমরা জানি এটা কয়েকভাবে করা যায়, আমি একটু তুলনামূলক সোজাভাবে করে ফেলি। আমরা জানি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব পাই আর কিউব। 4/3 পাই আর মানে কি? আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা আসলে হচ্ছে d/2, আর আর এর জায়গায় d/2 লেখা যায় কিউব। তাহলে দেখো তো 4/3 পাই ইনটু হচ্ছে ডি কিউব ডিভাইড বাই হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাই ডি কিউব বাই হচ্ছে 6, ঠিক আছে? সুতরাং ভি অর্থাৎ এখানে দেখো, অর্থাৎ ভি সমানুপাতিক হচ্ছে ডি কিউব। ভি সমানুপাতিক কি? ডি কিউব। তাহলে বি যেহেতু ডি কিউবের সমানুপাতিক, তাহলে দেখো ব্যাস হওয়ায়, ব্যাস যদি হওয়ায় ব্যাস যদি নিচ থেকে এই যে হ্রদের তলদেশ থেকে উপরে আসায় কিন্তু ব্যাস 3 গুণ হয়ে যায়। তাইলে ব্যাস যদি 3 গুণ হয়, 3 গুণ হয়, তাহলে তাহলে আয়তন কয় গুণ হবে? মানে ভি আয়তন হবে কি বলতো? আয়তন হবে ব্যাসের কি? ব্যাস যত তার কিউব। তার মানে হচ্ছে ব্যাস যদি 3 গুণ হয় তাহলে আয়তন হবে 3 টু দি পাওয়ার 3। মানে ব্যাস যত গুণ হচ্ছে ততটাকে তুমি আবার কিউব করবা, কারণ ভি সমানুপাতিক কিউব। ব্যাসার্ধের ক্ষেত্রেও সেম, ভি তখন এটা এরকম আর কি 4/3 পাই আর কিউব, এই উপরের লাইন থেকে বলে ফেলতে পারবা ভি সমানুপাতিক হচ্ছে আর কিউব। তাইলে তো সবসময় চলো ব্যাস দেখো, যদি ব্যাস দ্বিগুণ হয় তাহলে হবে এটা দেখো এত বা এত বা 27 গুণ, 3 কে কিউব করলে কত? 27 গুণ হয়, তাই না? 27 গুণ। যদি তোমার এটা হচ্ছে কি ব্যাস দ্বিগুণ হয় তাহলে হবে এটা কত? 8, আয়তন হয়ে যাবে 8 গুণ, মানে দ্বিগুণ মানে 2, 2 এর কিউব গুণ আয়তন হয়ে যাবে। তারপর হচ্ছে যদি 3 গুণ হয় তাহলে 27 গুণ হবে, 4 গুণ হলে কত হবে? 64 গুণ হবে, ঠিক আছে? 5 গুণ হলে কত? আয়তন 125 গুণ। ব্যাস বা ব্যাসার্ধ যদি 5 গুণ হয় আয়তন 125 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে সুতরাং ভি2 হবে কত বলতো? ভি1টা যদি ভি হয় তাহলে ভি2 হয়ে যাবে এর কয় গুণ? 27 গুণ, তাহলে 27 ভি। এই তো এখন আমরা অঙ্ক করে ফেলবো, খুবই সোজা। তাহলে আমরা জানি আজা P1 V1 ইকুয়াল টু কি বলতো? P2 V2। তাহলে এখান থেকে দেখো P1টা কত? P1 হচ্ছে P2 প্লাস H রো জি। ওকে, V1টা কত? V1 হচ্ছে V। আর P2টা আছে 10 টু দি পাওয়ার 5, আমি জানি P2, কিন্তু এখন বসাবো না, লাস্টে বসাবো। V2 হচ্ছে কত? 27 V। দুই পাশ থেকে VB কেটে দাও, তাহলে এখানে থাকতেছে P2 প্লাস H রো জি, আর এখানে থাকতেছে 27 P2। এই P2 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ফলে 26 P2 ইকুয়াল টু দাঁড়াবে এই ও দেখো এই পাশে এইটা, এই দেখো এটা এই পাশে চলে গেল মাইনাস হয়ে যাবে 26, ঠিক আছে? H রো জি ইকুয়াল টু 26 P2। তাহলে সুতরাং H ইকুয়াল টু 26 P2 ডিভাইড বাই রো জি। তাহলে এবার মান বসাই, 26 P2 কত? এই দেখো 10 টু দি পাওয়ার 5 প্রশ্নে দেওয়া আছে। রো কত? 1020 লবণাক্ত পানি, তাই তো? 1020 ইনটু জি 9.8। এখান থেকে দেখো হচ্ছিল হ্রদের গভীরতা ডাইরেক্ট চলে আসবে তোমার 26 ইনটু 10 টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে 1020 ইনটু কত? 9.8। এটা আমার আসছে হচ্ছে 260.260.1 মিটার। তার মানে উক্ত হ্রদের গভীরতা কত ছিল? 260.1 মিটার। আমার যদি ক্যালকুলেশন কোথাও ভুল না হয় এখান থেকে করতে পারবা। আর কেউ যদি চাও যে হচ্ছে প্রথমে এই ব্যাসার্ধ 3 গুণ ধরে, মানে এখানকারটা R1 ধরবা, এখানেরটা হচ্ছে কি 3R1 ধরবা, বা সরি ব্যাস এখানে D1 ধরো, উপরে হচ্ছে কি D1 D2টা হবে হচ্ছে কি 3D1। তারপর এই চাইলে তুমি হচ্ছে এখান থেকে হচ্ছে V1 এর একটা সমীকরণ, তারপর একটা V2 এর সমীকরণ বের করে তারপর একটাকে আরেকটা দ্বারা ভাগ করেও তুমি দেখবা যে হচ্ছে কি V2টা হচ্ছে V1 এর 27 গুণ আসবে। এভাবেও বলা যায়, ওভাবেও তুমি বলতে পারো। তাহলে এটা চলে গেল, পারবো তো ইনশাআল্লাহ? সিম্পল। এটার গত উদ্দীপের হ্রদটি মিঠা পানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কিনা? আচ্ছা,
দেখো হ্রদ, আচ্ছা একটা হ্রদকে খালি করে ধরো লবণাক্ত পানি আছে, ওইটা খালি করে যদি হচ্ছে আমি ওখানে মিঠা পানি ঢালি দেই, পানির কারণে কি হচ্ছে হ্রদ হচ্ছে কি গভীরতা বেড়ে যাবে কমে যাবে? এখানে কি প্রশ্ন করলো এটা? উদ্দীপকের হ্রদ টিপি মিঠা পানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কিনা, এটা কোশ্চেনটাই তো আসলে পারফেক্ট না। তারপর আসলে ওরা বুঝাইতে চাইছে কি বুঝছো, যদি এই হ্রদটাতে লবণাক্ত পানি না হয়, পানির ঘনত্বটা 1020 হইতো, মানে মিঠা পানি মানে তো 1000 আমরা ধরি 1000 কেজি/মিটার কিউব হইতো, এবং সেক্ষেত্রে যদি ওই একটা হ্রদের কোন একটা হ্রদ আর কি, কোন একটা হ্রদের মধ্যে মিঠা পানি আছে এবং ওই হ্রদেও ধরো ব্যাস আয়তনে কয় গুণ, 3 গুণ হয়, তাহলে ওই হ্রদটার গভীরতা আসলে কত ছিল, এরকম কিছু জানতে চাইছে। ঠিক আছে, মিঠা পানি এবং 1020 এবং সেক্ষেত্রে ব্যাসটা হচ্ছে হলো কি 3 গুণ হয়, এরকম একটা হ্রদের গভীরতা কত, ওইটাই আসলে আমাদেরকে বের করতে বলছে, বুঝাইতে চাইছে এটা। তাহলে আমরা করব কি, যে হচ্ছে হলো কি গ হতে, দেখো গ হতে V1 যদি V হয়, V2 কত বলতো, V2 হচ্ছে 27 V। ঠিক আছে, তাহলে আমার গভীরতার তারতম্য, গভীরতা তো একটা পাইলাম, ওইটা আবার নতুন করে আরেকটা বের করতে হবে। তো একটু খেয়াল কর স্যাররা সবাই, যে হচ্ছে এখানে মিঠা পানির ক্ষেত্রে, মিঠা পানির ক্ষেত্রে রো কত হবে বলো, 1000 কেজি/মিটার কিউব, যেটা বিশুদ্ধ পানি ধরি আর কি। তাহলে আমরা জানি বলতো আজা P1 V1 ইকুয়াল টু কি P2 V2, তাহলে P1 আচ্ছা P2 প্লাস কি H রো G, H রো G, তো H রো G যদি বসাই, V1 টা কত V, P2 টা আমরা জানি V2 হচ্ছে কত 27 VB কাটা, আগের বার H বের করছে, এখানেও এই যে নতুন রো দিয়ে এখন আবার কি বের করবো, এখানে রো প্রাইম দিতে পারো, এটাকে আমরা রো প্রাইম দিতে পারি, তাইলে এটা H প্রাইম দিতে পারি আমরা। তাহলে দেখো তো এখানে বা P2 প্লাস কি H প্রাইম রো প্রাইম G, আচ্ছা এখানে H হচ্ছে গতে, H হচ্ছে কত 260 দশমিক কত 1 মিটার, তাহলে এখানে 27 P2। তাহলে দেখো বা আমাদের এখান থেকে হচ্ছিল H প্রাইম রো প্রাইম G ইকুয়াল টু হচ্ছে 26 P2, তাইলে বা H প্রাইম ইকুয়াল টু 26 P2 ডিভাইড বাই হচ্ছিল কত রো প্রাইম G, তাহলে 26 ইন্টু হচ্ছিল 10⁵ ডিভাইড বাই হচ্ছিল 1000 ইন্টু হচ্ছে 9.8, তাহলে দেখো তো কত আসে, এটা আসতেছে 265.3 মিটার, কত 265.3 মিটার। তার মানে উদ্দীপকের হ্রদটা যদি মিঠা পানির হয় এবং ওইখানেও যদি আসলে উদ্দীপকের হ্রদ না, মানে অন্য আরেকটা হ্রদ যেখানে যদি মিঠা পানির একটা হ্রদ হয় একই রকম, সেখানে যদি ব্যাসটা যদি হচ্ছে কি নিচ থেকে তো বুদবুদটা পানির তলদেশ থেকে উপরে আসে, যদি আয়তন আসলে 3 গুণ হয়, তাহলে ওইটার গভীরতা হবে এত, মানে 265.3। তাইলে সুতরাং এই গভীরতা তারতম্য হবে, যেহেতু তারতম্য হবে, কত গভীরতা বেশি হবে, কত গভীরতা বেশি হবে, জাস্ট সিদ্ধান্ত দিব, বেশি হবে 265.3 বিয়োগ 260.1, তাহলে কত হয় বলতো 5.2 মিটার। তার মানে আগেরটার তুলনায় এটার গভীরতা কত 5.2 মিটার বেশি। ওকে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, বুঝতেছো? সবাই বোঝা উচিত, সোজা অঙ্ক। এরপরে আসো এক্স ও ওয়াই গ্যাসের যথাক্রমে ভর, ভর এত ভরের গ্যাসকে, এটা যথাক্রমে গ্যাসের ভর, এখানে ভর যথাক্রমে এত গ্রাম এত গ্রাম, হ্যাঁ দুটি পাত্রে, আচ্ছা এখানে হচ্ছে কি এক্স ওয়াই গ্যাসের ভর যথাক্রমে এত এত গ্রাম, গ্যাস এবং দুটি পাত্রে, এবং এখানে একটা এবং লাগাই দিলে হয়ে যায়, এবং দুটি পাত্রে রাখা আছে, প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা 10। প্রথম পাত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে দেওয়া আছে, দ্বিতীয় পাত্রে চাপ ও তাপমাত্রা দেওয়া আছে 20 কিলোপ্যাসকেল 450 কেলভিন। এক্স পাত্রের এক্স গ্যাসের আয়তন নির্ণয় করো, তো আমরা কি কি দেওয়া আছে, এক্স গ্যাস প্রথমটা, তাহলে এম উপস্থিত ভর 450 গ্রাম দেওয়া আছে, 450 গ্রাম মানে কি বলতো 0.45 কেজি, আচ্ছা এটা দেওয়া আছে। মোল সংখ্যা এন দেওয়া আছে 10, এবং তোমার প্রথম এক্স পাত্রের মধ্যে চাপ দেওয়া আছে পি,
20 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেলকে আমরা 20 ইন্টু 10⁻³ প্যাসকেলে নিয়ে যেতে পারি। আবার দেওয়া আছে তাপমাত্রা টি দেওয়া আছে হচ্ছে কত 350 কেলভিন প্রথম পাত্রের। তো আমাদের বলছে গ্যাস পাত্রের আয়তন বের করতে। তো সোজা তো স্যার পিভি ইকুয়াল টু এনআরটি, আমরা এখান থেকেই তো করে ফেলতে পারবো। পিভি ইকুয়াল টু কি বলতো এনআরটি। তাহলে আমাদের সুতরাং ভি ইকুয়াল টু হবে এনআরটি ডিভাইড বাই ভি। তো আমরা জানি মোল সংখ্যা এখানে দেওয়া আছে 10, আর এর মান আমি 8.314 বসাবো, টি এর মান 350 কেলভিন বসাবো। তো পি, এটা তো পি, পি পি যদি হচ্ছে এটাই পাশে গেলে পিটাই না ভাগ হচ্ছে, তাহলে পি হচ্ছে হলো কত 20 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে ভি মিটার কিউবে চলে আসবে। অনেকে বোঝে না এই সূত্রের মধ্যে তুমি যদি পি বসাও প্যাসকেলে এবং আর বসাও 8.31 তাহলে তুমি ভি পাবে মিটার কিউবে। আর যদি তুমি পি বসাও এটিএম এ এবং আর বসাও 0.0821 তখন হচ্ছে হলো এই ভি পাবে লিটার একক। তা আমরা বসাইছি আর বসাইছি 8.314 এবং পি বসাইছি প্যাসকেলে, তাই আমরা ভি পাবো মিটার কিউবে। তাহলে এখান থেকে বের করে ফেলবো আমরা 10 ইন্টু 8.314। বারবার বলছি এগুলো সলভিং ভিডিও, এগুলো একদম কনসেপ্ট সব এখানে ক্লিয়ার করা হচ্ছে না। তুমি কনসেপ্ট শিখতে হলে আমাদের প্লেলিস্ট ডিটেইলস দেখে তারপর হচ্ছে হলো কি এগুলো করতে পারো, ঠিক আছে। ভাগ হচ্ছে হলো এটা আমার আসলে হচ্ছে হলো 1.45495 মিটার কিউব। তাইলে এক্স গ্যাসের আয়তন ছিল কত 1.45495 মিটার কিউব। ওকে, আশা করি সবাই পারবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসে এখানে বলছে পাত্র দুটিকে একসাথে খুলে দিলে কোন পাত্রটি থেকে অধিক দ্রুত বেগে গ্যাস নির্গত হবে। তাহলে সিআরএমএস বের করব। তো এখানে গ্যাসগুলার কি কি দেওয়া আছে দেখো তো। গ্যাসগুলার আয়তনও আমরা চাইলে বের করতে পারবো, ঠিক আছে। তাপমাত্রা দেওয়া আছে এবং মোল সংখ্যা দেওয়া আছে, আয়তনও আমরা একটা দেওয়া আছে, অন্য আয়তনটাও চাইলে বের করতে পারবো। তারপরেও এখানে আণবিক ভর কি দেওয়া আছে, এখানে আণবিক ভর দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা জানি কয়েকভাবেই তো কয়েকটা সূত্র আছে, যেমন সিআরএমএস বের করার, ঠিক আছে। সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3RT ডিভাইড বাই হচ্ছে কি এম, এটা হচ্ছে এম আণবিক ভরটা কেজি এককে। তো আমরা জানি এটা হচ্ছে আমরা জানি দিয়ে লিখতে পারো। আবার আমরা জানি যা পিভি ইকুয়াল টু কি বলো এনআরটি, পিভি ইকুয়াল টু কি এনআরটি। তো এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে পারি না আমরা, দেখো তো এই যে আরটির জায়গায়, সুতরাং আরটি ইকুয়াল টু কি দাঁড়াইতে পারে পিভি বাই হচ্ছে কি এন না। তাহলে আমি এই আরটির যে আণবিক ভরের এখানে উপস্থিত ভর দিয়ে এখানে আরো এটাকে মডিফাই করা যাবে, ঠিক আছে, অনেকভাবেই তো মডিফাই করা যাবে। তো আমরা জানি হচ্ছে কি পিভি ইকুয়াল টু কি বলো এন এর জায়গায় ছোট এম বাই বড় এম আরটি লেখা যায়, বলো ঠিক আছে। তাহলে আমি যদি হচ্ছে কি এই যে আরটি ডিভাইড বাই এম, এটা এম এই পাশে গেলে হচ্ছে কি পিভি হয়ে যাবে। তাহলে সুতরাং বলো এখানে হচ্ছে এই আরটি ডিভাইড বাই হচ্ছে কি এম, এটাকে এই পাশে রেখে এমটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটা হচ্ছে পিভি বাই হচ্ছে কি হয়ে যাবে ছোট হাতের এম হয়ে যাবে। দেখো তাহলে এই যে আরটি ডিভাইড বাই এম এর জায়গায় এটা লেখা যাবে না, যাবে তো, কারণ এদের আমাদেরকে কি এরা এখানে আমাদের ভর দিয়ে দিছে, তো গ্যাসের ভর দিয়ে দিছে না, তাহলে ভরকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলা করতে পারি এটা। তো এখন আমাদের আবার ওই ভর এবং মূল সংখ্যা থেকে তুমি চাইলে ওর উপস্থিত ভর আণবিক ভরটাও বের করে আনতে পারবা কিন্তু, ঠিক আছে। 10 মোল এন এর মান 10 বসিয়ে মোট ভর বসে এই যে এখান থেকে অনেকে এটা অনেকে বুঝতেছে না, তাহলে তুমি এখান থেকে আণবিক ভরও কিন্তু বের করে আনতে পারো। তাপমাত্রা দেওয়া আছে না, অনেকগুলো স্যার বুঝি না আমরা। এই যে আমরা জানি হচ্ছিল মোল সংখ্যা এন ইকুয়াল টু কি ছোট এম বাই কি বড় হাতের এম না, তাহলে এখানে দেওয়া আছে তো এগুলা। তাহলে এন দোনোটার ক্ষেত্রে 10, এটা যদি m1 ধরি, এটা প্রথম m1, তাহলে বলতো এখান থেকে আমরা আণবিক ভর কত পাবো বলতো। সুতরাং বড় হাতের m1 প্রথমটার আণবিক ভর বের করে নিয়ে এটা দিয়ে করবো, ধরো m1 ডিভাইড বাই n, তাহলে কত 350 না 450, যেন 450, পরেরটা হচ্ছে 300, তাহলে এটা 450 গ্রাম ডিভাইড বাই n হচ্ছে হলো 10, তাহলে এটা কত 45 গ্রাম, কত 45 গ্রাম। তাহলে অনুরূপ ভাবে সুতরাং m2 হবে কত, m2 হবে হচ্ছে হলো উপস্থিত ভর দ্বিতীয়টার মানে x2 y এর ডিভাইড বাই হচ্ছে হলো কি মোল সংখ্যা n, তাহলে এটা কত হবে 300 ডিভাইড বাই হচ্ছে হলো কি 10, তাহলে এটা হবে 30 গ্রাম। তাহলে দোনোটার আণবিক ভর পেয়ে গেলাম। এগুলো আবার দোনোটার তাপমাত্রা প্রশ্নে কিন্তু দেওয়া ছিল আমাদেরকে, এই যে দেখো
দুটোটার তাপমাত্রা একটা 350 আর একটা হচ্ছে কত 450। এই তাপমাত্রাগুলো ব্যবহার করে ফেলতে পারি এখন। তাহলে এই যে এখানে সুতরাং CRMS1 equal to root over 3RT1 divided by M1। তাহলে হচ্ছে দেখো তো আমরা এখানে যদি করি root over 3R 8.314 into T1 কত হবে বলো তো 350 কেলভিন, কত 350 ডিভাইড বাই M1 কত হবে 45 ইনটু হবে হচ্ছে কত 10 ইনভার্স 3 কেজিতে লাগবে এখানে। এই সূত্রের মধ্যে m এর ভর হচ্ছে কেজিতে, টি হবে কেলভিনে। তাহলে দেখো 3 ইনটু 8.314 ইনটু 350 ভাগ হচ্ছে হলো 45 ইনটু 10 ইনভার্স 3 রুট ওভার আনসার এটা আসছে আমার 440.45 মিটার পার সেকেন্ড। সুতরাং CRMS2 কি হবে রুট ওভার 3R T2 ডিভাইড বাই কি M2 রুট ওভার 3R 3 ইনটু 8.314 ইনটু T2 হচ্ছে 450। তুমি বলো স্যার কিভাবে, দেখো এই যে এখানে বলে দিছে তো দ্বিতীয় গ্যাসের চাপ দ্বিতীয় পাত্র হচ্ছে তাপমাত্রা হচ্ছে 450 ডিভাইড বাই M2 কত 30 গ্রাম 30 ইনটু 10 ইনভার্স কত 3 ইনটু 8.314 ইনটু 450 ভাগ হচ্ছে 30 ইনটু 10 ইনভার্স। এখানে এটা 611.66 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পাত্রের ওয়াই পাত্রের গ্যাসটা হচ্ছে হলো কি গ্যাসটার সিআরএমএস বেগ বেশি, তাই এটা অতি দ্রুত বেগে নির্গত হবে, আর প্রথমটার সিআরএমএস কম সিআরএমএস বেগ। এবং সাধারণভাবে এটা এভাবে বোঝা যায় যে হচ্ছে কোনটা অধিক দ্রুত, আণবিক ভর বের করলে যখন আণবিক ভর তুমি জানবা সাধারণত হচ্ছে হালকা গ্যাস হচ্ছে হলো তাড়াতাড়ি বের হয়ে যায়, হালকা গ্যাসের আরএমএস বেগ বেশি হয় আর ভারী গ্যাসের আরএমএস বেগ তুলনামূলক কম হয়। যে কোনো আমি এবং আমার বন্ধু দুজনের মধ্যে যদি আমি ভারী হয় আমার বন্ধু যদি হালকা হয়, আমার বন্ধু চিকন চাকন হইলে এই তো উঠি ধরি দৌড় মারবে কোথাও থেকে, ধরো কুকুর একটা দৌড়ানো দিছে আমাদেরকে, ওই তো উঠি দৌড় মারবে, আমি ধরো একটু মোটা, আমি তো হচ্ছে ওখানে কাইতে শীতে পড়ে থাকবো, আমি দৌড়াইলেও আমার স্পিড কম থাকবে হয়তো, ঠিক আছে। এরপরের প্রবলেমে চলে আসো দেখি শুষ্ক এবং আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা। এখানকার আদর্শ গ্যাস চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু লম্বা লম্বা, ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হবে, অলরেডি মনে হচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে, বা আধা ঘন্টার তো বেশি হয়ে গেছে, মাত্র আমরা 3টা সলভ করছি। দেখো এখানে দেখো শুষ্ক আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ও 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এটা মানে থিটা 1 এটা হচ্ছে থিটা 2। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক এটা হচ্ছে জি, ঠিক আছে। আর 18, 26, 28, 30 সম্পৃক্ত জলীয় বাষ্পের কতগুলো চাপ দেওয়া আছে। উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে এখানে ছিল এই এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, এই তাপমাত্রায় চাপ দেওয়া আছে 30 এর চাপ হচ্ছে এই লাস্টেরটা। তাহলে এটা হচ্ছে বড় হাতের এফ, এটা কি বড় হাতের এফ। এখন শিশিরাঙ্ক এখানে দেওয়া নাই, তো আমরা জানি গ্লেসারের উৎপাদক এবং শিশিরাঙ্কের সমীকরণ থেকে থিটা আমরা জানি থিটা ইকুয়াল টু কি বলতো থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস কি থিটা 2। তাহলে থিটা 1 কত থিটা 1 হচ্ছে 30, বায়ুর তাপমাত্রা ওই যে 30 মাইনাস জি 1.65 30 মাইনাস 25। তাহলে এটা হচ্ছে 30 মাইনাস 1.65 ইনটু হচ্ছে 5 এখানে, তাহলে এটা কত আসে দেখো তো 1.65 ইনটু 5 বিয়োগ হচ্ছে 30, এটা হচ্ছে 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে শিশিরাঙ্ক এটা। এখন এখানে হচ্ছে আমাদের বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রা 30, তাহলে 3185 mmHg। ওকে, এখন আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য ছোট এফ লাগবে। ছোট এফ মানে কি, ছোট এফ মানে হচ্ছে এই তাপমাত্রায় চাপ। তো এই তাপমাত্রা চাপ তো ডিরেক্ট দেওয়া নাই, 18তে আছে 26-এ আছে, তো আবার 28-এ দেওয়া আছে 30-এ দেওয়া আছে, তো 21.75 এটা যদি হচ্ছে খেয়াল করো এটা কোন দুইটার মাঝখানে, এখানে এটা 18 এবং 26-এর মাঝখানে, তাহলে তাপমাত্রার পার্থক্য কত, এখানে তাপমাত্রার পার্থক্য 28 ডিগ্রি, দেখো 18 ডিগ্রি সেন্টিগ্রেড ও 26 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রার পার্থক্য দেখো আমরা যদি হচ্ছে 21.75 লাগবে, তো
তো 18টার সাথে যদি 3.75 এরটা যোগ করে দেই, কারণ 18 থেকে 21.75 হচ্ছে 3.75 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, তাইলে 18টার সাথে আমি 3.75 ডিগ্রির চাপ, মানে 3.75 ডিগ্রি তাপমাত্রা বাড়লে যতটুকু চাপ বাড়ে ওইটা আমি 18টার সাথে যোগ করে দিই। ঠিক আছে, তাহলে হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড 26 তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত, 26 মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং চাপের পার্থক্য 18 এবং 26-এ দেখো চাপের পার্থক্য কত, এই 26-এ হচ্ছে 25.25 বিয়োগ হচ্ছে 15.48, 25.25 বিয়োগ 15.48, এটা হচ্ছে 9.77 mmHg। তাইলে বলো তো তোমরা, তাহলে এখন কি বলতে পারি, দেখো এখন তাপমাত্রা আমার লাগবে হচ্ছে 3.75 বাড়লে, মানে 18 থেকে 3.75 পরিমাণ বেড়ে 21.75 একটা লাগবে আমার। এখন তাপমাত্রা এই কত 8 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে কতটুকু বলো তো, চাপ বাড়ে এই যে এখানে দেওয়া আছে 9.77 মিলিমিটার ইঞ্চি। তাহলে সুতরাং তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে 9.77 ডিভাইড বাই চলো এই 8 এত। তাহলে সুতরাং তাপমাত্রা 3.75 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে 8 9.77 ইনটু হচ্ছে 3.75। ওকে, দেখো তো কত আসে, ভাগ হচ্ছে 8, 4.5796 mmHg। ঠিক আছে, তাইলে আমার এখানে সুতরাং কততে বলতো, এই 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ F ইকুয়াল টু হবে কত, 18 চাপ, 18 চাপ হচ্ছে এই যেটা 15.48 প্লাস হচ্ছে 3.75 এর জন্য কদ্দুর বাড়ে, মানে 4.5796। তাহলে দেখো তো প্লাস 15.48, আমি দেখতে পাচ্ছি এটা 20.0596 মিলিমিটার ইঞ্চি। তাহলে এটাই হচ্ছে আমাদের ছোট এফ। তাহলে অলরেডি বড় এফ জানি, ছোট এফ জানি, তাইলে আমরা জানি এবার কি বলতো, এই যে আমি এখানে লিখি, আমরা জানি আর ইকুয়াল টু কি, ছোট এফ ডিভাইড বাই বড় এফ ইনটু কত 100%। তাহলে দেখো তো ছোট এফ কত 20.059, বড় এফটা কত এখানে 31.85 ইনটু হচ্ছে 100%। তাহলে দেখো তো এটা আপেক্ষিক আর্দ্রতা কয় পার্সেন্ট আসে, ভাগ হচ্ছে 31.85 ইনটু হচ্ছে 100%, এটা হচ্ছে 62.98%। কত, 62.98%। তাহলে 62.98% যদি এটা হয়, তাহলে আমাদের হচ্ছে এখানকার আপেক্ষিক আর্দ্রতা হিসাব শেষ। এখন আমাদেরকে বলছে হচ্ছে এখানে দেখো, যদি দিনের তাপমাত্রা, এই তো ওই যে বললাম শিশিরাঙ্কের কতটুকু হচ্ছে শিশিরের কতটুকু ঘনীভূত হবে সেই অঙ্ক, যদি দিনের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে ঘনীভূত পানির শতকরা পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার সমান হবে কি। দেখো ঘনীভূত হওয়ার প্রথম শর্ত হচ্ছে যেই তাপমাত্রায় আসছে সেই তাপমাত্রার আগে শিশিরাঙ্কের নিচে কিনা দেখতে হবে। তো 18 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে, তো এখানে শিশিরাঙ্ক কত 21.75, 21.75-এ দেখো এই যে এখানে হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা। তো এই জায়গায় তোমাকে হচ্ছে ইয়া করতে হবে, দেখো এটা, আচ্ছা সরি সরি বলছি 21.75, এটা ঠিক আছে, আমার তো এটা দরকার না, এটা একটু পরে দরকার। 21.75-এ আসছে, তাইলে 21.75 শিশিরাঙ্ক আসছে কোথায়, 18-তে আসছে, তার মানে নিচে আসছে, তাহলে অবশ্যই ঘনীভূত হবে। এবার কতটুকু ঘনীভূত হবে, সাধারণত আগে বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেটা দিয়ে সে সম্পৃক্ত হয় কোথায়, শিশিরাঙ্কে। এবার শিশিরাঙ্কের থেকে তোমার যত নিচে যাবে তত ঘনীভূত হওয়া শুরু হবে, তত ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত হওয়াটা শুরু হয় কোথায়, শিশিরাঙ্কে, তার মানে শুরুটা কোথায়, শিশিরাঙ্কে। তাহলে এখানে দেখো কত পার্সেন্ট শতকরা ঘনীভূত হবে, দেখো এই পানি ঘনীভূত বলছে, হ্যাঁ পানি মানে জলীয় বাষ্প আর কি। সুতরাং ঘনীভূত জলীয় বাষ্প
ঘনীভূত জলীয় বাষ্পের শতকরা পরিমাণ এটা হবে কিভাবে বলতো? এটা বের করতে হবে ঘনীভূত জলীয় বাষ্পের ভর বা ঘনীভূত জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই হলো ঘনীভূত জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই হলো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের, যেখান থেকে শুরু হয়েছে আদি শিশিরাঙ্কে জলীয় বাষ্পের ভর। দেখো ঘনীভূত জলীয় বাষ্পের ভর শিশিরাঙ্কে জলীয় বাষ্পের ভর ইনটু হচ্ছে 100%। এখন একটা জিনিস মনে রাখবা স্যারেরা, ঘনীভূত জলীয় বাষ্প ভর কতটুকু ঘনীভূত হয়েছে, শিশিরাঙ্কে যদ্দূর ছিল আর বর্তমানে যা আছে মানে 18তে যা আছে এই দুইটার পার্থক্যটা না ঘনীভূত হয়ে গেছে। মানে ধরো আমি বাজারে নিয়ে গেছি ধরো 100 টাকা, মানে 21.75 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি নিয়ে গেছি 100 টাকা। আমি 18 ডিগ্রিতে আসার পর আমার কাছে টাকা আছে ধরো হলো 70 টাকা, তাহলে বলো তো আমি খরচ করছি কত? 30 টাকা। তাহলে কেন বের করলাম? 21.75 আমার ছিল 100, 18তে ছিল আছে 70, তাহলে কত ছিল আর কত আছে এখন গ্যাপটা। তাহলে ঠিক সেম ঘনীভূত জলীয় বাষ্পের ভর কত হবে বলতো? শিশিরাঙ্কে মানে হলো 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর দেখো 21.75 আর বর্তমানে একটা কত 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমি একটু ছোট করে লিখছি, তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই হবে হচ্ছে দেখো 21টা থেকে 18টা বাদ দিতে হবে আর নিচে হবে কত 21টা 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর ইনটু কত ওভারঅল ইনটু 100%। এটা দেখা যাচ্ছে লেখাটা? দেখো তো, দেখা যাচ্ছে। ওভারঅল হচ্ছে এটা কত 100%। ওকে, তাহলে হচ্ছে এটা সুন্দর করে তোমরা লিখবে। এটা আমি হচ্ছে একটু জায়গা হবে না দেখে এখানে লিখছি। তো এখন আসো, তো আমরা জানি আমরা জানি জলীয় বাষ্পের ভর এবং চাপ পরস্পর সমানুপাতিক। সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর সমানুপাতিক কি চাপ, তাই না? তাইলে এটা যদি হয় তাহলে সুতরাং আমরা এখানে এই জায়গাটায় লিখতে পারবো না। সুতরাং এখন এই যে এটা এই ঘনীভূত জলীয় বাষ্প জাস্ট এইটা আর কি জলীয় বাষ্প পরিমাণ আর কি, জলীয় বাষ্প ইকুয়াল টু, এটা বলা যাবে না এখন স্যার এই জায়গায় যেখানে যেখানে ভর আছে সেখানে আমি চাপ দ্বারা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারবো, কারণ জলীয় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর আর চাপ সমানুপাতিক। তাহলে বলা যায় না 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 21 ডিগ্রির ভরের জায়গায় আমি এখন চাপ দিয়ে অঙ্কটা করব। চাপ বিয়োগ হবে হচ্ছে হলো 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, সরি ভর না, এখন হবে কি চাপ। এখানে তো ইনটু 100% দিবা লাস্টে। নিচে হবে কত 21.75 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, 21.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের। তাহলে এটা হবে এখন 21 হচ্ছে হলো কি ছোট এফ মাইনাস 18তে চাপ কত দেখো তো, 21 তো ছোট এফ এবং এটার কত 20.0596 আর 18তে এই যে দেওয়া আছে 18 চাপটা হচ্ছে কত 15.48 15.48 তাহলে এটা হবে 15.48 নিচে হবে এফ ইনটু হচ্ছে হলো কি 100%। আবার একটু করি দেখো এফ এর মান কত 20 কত যেন যে আগের পৃষ্ঠে আছে 20.0596, তাহলে এটা দেখো 20.0596 বিয়োগ 15.48 ডিভাইড বাই হচ্ছে হলো 20.0596 ইনটু 100%।
এখন এটা ডিরেক্ট ক্যালকুলেশন করে তোমরা বসাই ফেলো। তাহলে 20 দশমিক, তাহলে কত পার্সেন্ট দেখবা যে হচ্ছে ঘনীভূত হয়েছে এখানে জলীয় বাষ্প, মানে বায়ুর তাপমাত্রা 25 থেকে কমে কমে এই যখন 18তে আসছে তখন কত অংশ ঘনীভূত হয়। তবে 25 থেকে কমলেও সাধারণত সে সম্পৃক্ত হয়েছে, মানে ঘনীভূত হওয়া শুরু হয়েছে কোথায়, 21.75 এসে, মানে শিশিরাঙ্কে এসে। তাহলে শিশিরাঙ্কের চাপ মানে ভর, শিশিরাঙ্কে যেই জলীয় বাষ্পের ভর ছিল আর 18 তাপমাত্রা যেখানে নিয়ে আসা হয়েছে ওইটার পার্থক্যটা বাইর করলেই হচ্ছে কি কতটুকু ঘনীভূত হয়েছে সেটা পাবো। আর নিচে যেহেতু আদি, মানে শুরু হয়েছে কোথা থেকে, শিশিরাঙ্কে থেকে, তাহলে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের ভর। আর আমরা জানি ভর এবং চাপ সমানুপাতিক, সেই জন্য যেখানে যেখানে ভর লিখছি ভরের জায়গাগুলোতে আমরা চাপ দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে দেখো 20 দশমিক কত 0596 বিয়োগ 15.48 ভাগ হচ্ছে হলো 20.0596 ইন্টু হচ্ছে হলো 100%। আমার কাছে এটা আসছে হচ্ছে হলো কত 22.8299%। তাহলে এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে স্যার কত, এখানে আপেক্ষিক আর্দ্রতা কত আসছে, আপেক্ষিক আর্দ্রতা স্যার 62, কত 62%। আপেক্ষিক আর্দ্রতা আসছে 62%, কিন্তু কত হচ্ছে আমাদের এই জলীয় বাষ্প ঘনীভূত জলীয় মানে এটা ঘনীত হয়ে গেছে, ঘনীভূত জলীয় বাষ্পের শতকরা পরিমাণ আসছে 22.8299%। তাহলে বলো যদি দিনের তাপমাত্রা কমে 18 ডিগ্রি হয় তবে ঘনীভূত পানির শতকরা পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার সমান হবে কি, না আপেক্ষিক আর্দ্রতার সমান হবে না, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কম হবে। কতটুকু কম হবে সেটা বিয়োগ করে তুমি দেখাতে পারো, যে হচ্ছে 62, এই যে আপেক্ষিক আর্দ্রতা কত 62.98, এটা থেকে যদি তুমি এইটা বাদ দাও দেখো তাইলে হচ্ছে কি 62.98 বিয়োগ করে দেখাও, তাহলে দেখবা 40.15% হচ্ছে কি কম হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতার তুলনায় 40.15% কম। কিন্তু আমাদের এতটুকুতেই উত্তর রেখে দিলেই হবে, যে হচ্ছে ওটা থেকে কম হবে, সমান হবে না। ঠিক আছে, তাহলে কতটুকু ঘনীভূত হবে 22.82%। পরের অঙ্কে চলে যাই। এ ও বি দুটি পাত্রে দুটি গ্যাস রক্ষিত আছে যাদের আয়তন দেওয়া আছে, মোল সংখ্যাও দেওয়া আছে, উভয়ের চাপ সমান পি সমান, বি এর আণবিক ভর এ এর আণবিক ভরের তুলনায় 36 গুণ। এ পাত্রের গ্যাসগুলা কি গ্যাস বলে দেওয়া নাই, তাহলে কয় পরমাণু গ্যাস তাও জানি না। তাইলে হচ্ছে কি আমরা অনুপাতে এখানে যখন গড় বন্ধন শক্তি বের করব, সরি বন্ধন শক্তি বলছি, এই গড় গতিশক্তি বের করব, তখন আমরা এখানে কি ব্যবহার করব, এই সরি এখানে হচ্ছে স্বাধীনতার মাত্রা ব্যবহার করব না, স্বাধীনতার মাত্রা ব্যবহার করব না। দেখো স্বাধীনতার মাত্রা, তাহলে স্বাধীনতার যদি এটা কয় পরমাণু গ্যাস বা গ্যাসের নামটাও জানতাম তাহলে স্বাধীনতার মাত্রা ব্যবহার করে বের করতাম। তাহলে এখানে ই কে ইকুয়াল টু স্বাধীনতার মাত্রা বিবেচনা না করলে আমরা জানি 3/2, গড় গতিশক্তি বলছে তো 3/2 কেটি, কে হচ্ছে কি বোলজম্যান ধ্রুবক, কে কি বলতো এখানে বোলজম্যান ধ্রুবক। তো কে যদি বোলজম্যান ধ্রুবক হয় তোমরা এখান থেকে 3/2 ইন্টু কে 1 পয়েন্ট কত বলতো 38 ইন্টু 10 ইনভার্স 23, এটা তো আমরা জানি তাই না বোলজম্যান ধ্রুবক। তো বোলজম্যান ধ্রুবক ইন্টু হচ্ছে এই টি, টি হচ্ছে কত, এটা কি বলে দিছে ওমা, ও আচ্ছা বলছে এই যে টি হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 মানে কত এই 273 প্লাস কত 37 মানে হচ্ছে 300 অ্যাকচুয়ালি 10, 310। তাহলে এখান থেকে ক্যালকুলেটর হিসাব করে হচ্ছে কি তুমি এটা করে ফেলো, কত আসে, আমার কি এখানে এটা ভুল হচ্ছে কত, কি ভুল করতেছে এখানে, আমার হিসাব ভুল আসতেছে কেন, না ঠিক আসবে আশা করি, দেখি 3/2 মানে 1.5 ইন্টু হচ্ছে 1.38 ইন্টু 10 ইনভার্স, আনসারটা অদ্ভুত আসতেছে এই জন্য হচ্ছে বলতেছি ভুল করলাম কিনা, 310। আমার এটা আসতেছে হচ্ছে 6.417 ইন্টু 10 ইনভার্স 21 জুল, তাইলে হচ্ছে অনুপতি গড় গতিশক্তি হচ্ছে এটা। ঠিক আছে, তো আশা করি ক্যালকুলেশন ভুল হয় নাই, এখন ঠিক আছে। তখন হচ্ছে অদ্ভুত হচ্ছে 99 কিছু একটা আসছিল ক্যালকুলেটর, 10 ইনভার্স 99,
99 ওইরকম তো আসার কথা না, কেন আসলো, কি একটা ভুল চাপছি। দেখো তাহলে হচ্ছে হলো 3/2 কেটি, যদি হচ্ছে হলো এখানে গড় বলছো তো, গড় বললে হচ্ছে হলো কি আমরা কেটিটা দিয়ে করব। এরপরে আসো এটার ঘতে কি বলছে দেখো তো, গ্যাসদের মধ্যে অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কি সিআরএমএস। মূল গড় বর্গবেগ মানে কি সিআরএমএস। আমরা জানি সিআরএমএস ইকুয়াল টু √3RT ডিভাইড বাই এম। ঠিক আছে, এটা তো এটা যদি হয়, এছাড়া আর কিভাবে করা যেতে পারে দেখো, এম এই আণবিক ভরের জায়গায় তুমি এটাকে চিন্তা করো। আমরা এখান থেকে চলে এটাকে আমরা জানি, আবার হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু কি বলতো, এনআরটি। তো এখান থেকে একটা কাজ করো না, আমাদের এই যে এই জায়গায় স্যার, এখানে দোনোটার কি হচ্ছে ভর দেওয়া আছে, যে বলছে তো বি এর আণবিক ভর এ এর আণবিক ভরের 36 গুণ, এর তুলনায় 36, তাহলে এরটাকে যদি আমরা 1 ধরি, দেখো তাহলে ওইটা হবে 36। তাহলে এর মধ্যে আবার হচ্ছে হলো তোমার আরো কিছু কি দেওয়া আছে, এই যে দেখো আয়তন গুলো দেওয়া আছে 3b এবং হচ্ছে 6b, মোল সংখ্যা দেওয়া আছে, মানে প্রেসার দেওয়া নাই। এখানে কি দেওয়া নাই বলতো, প্রেসার দেওয়া নাই। তাহলে সুতরাং বলতো এখানে প্রেসার নাই, কি দেওয়া নাই, প্রেসার নাই। এই এখানে আয়তন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি, এই জায়গায় মিলতেছে না কেন, প্রেসার তো দেওয়া নাই। এখান থেকে আমাদের মোল সংখ্যা আছে, আরটির জায়গায় আমরা পিভি বাই এন লিখতে পারবো, তো আগে দেখছিলাম আজকে। ঠিক আছে, কিন্তু কত হচ্ছিল আমাদের এখানে তো আহ দুটি পাত্রে রক্ষিত হয়, যাদের আয়তন যথাক্রমে দেওয়া আছে, মোল সংখ্যা আছে, কিন্তু চাপ নাই। কি নাই বলতো, চাপ। উভয়, ও এই যে আমি বলি কি রে, উভয়ের চাপ সমান, চাপ না দেওয়া থাকলে তো হচ্ছে আমরা কোনোভাবে অঙ্কটা করতে পারতেছিলাম না। এখানে এবার ঠিক আছে, চাপ সমান তো কোনো প্যারা হবে না। তাহলে সুতরাং সিআরএম এর সূত্রটা দাঁড়াবে কি বলতো, এই যে সিআরএম এর সূত্রটা দাঁড়াবে √, দেখো এই যে আরটি বাই এম এর, আরটির জায়গায় লিখতে পারবো এটা, তাহলে দাঁড়াবে 3 পিভি ডিভাইড বাই হচ্ছে হলো কি এম ইন্টু এন, এন এম, এই এরকম। তো এখানে ভর তো দেওয়া আছে, ওখানে আণবিক ভর একটা বলেই দিছে। তাহলে এখন আসো, তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে এটা কি হবে বলতো, প্রথম গ্যাসের ক্ষেত্রে মানে এ গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস 1 ইকুয়াল টু √3 পি, যেহেতু দোনটার পি সেম, তাহলে পি এটাকে ভি1 দিলাম, আর এটাকে হচ্ছে এন1 দিলাম, এটাকে এম1 দিলাম, তাহলে সিআরএমএস 1। আবার বলো সিআরএমএস 2 কি হবে, √3p_v2 ডিভাইড বাই n2m2। এবার আমরা সুতরাং সিআরএমএস 2 ডিভাইড বাই, বা সিআরএমএস 1 করতে পারি, সিআরএমএস 1 ডিভাইড বাই সিআরএমএস 2, তাহলে দেখো সিআরএমএস 1 কত, সবাই দেখো সিআরএমএস 1 এটা √3p_v1 ডিভাইড বাই হচ্ছে কত n1 m1, আর এটা হচ্ছে √3p_v2 ডিভাইড বাই হচ্ছে কি n2 m2। এখন যখন আমি এটাকে রুটের ভিতর, দোনোটাই যেহেতু রুটের মধ্যে আছে, তাহলে আমি এভাবে করতে পারি না, এটা ইকুয়াল টু হচ্ছে এরকম লিখতে পারি না, 3p_v1 ডিভাইড বাই হচ্ছে কি n1 m1 ইনটু হচ্ছে এটা উল্টে গেলে n2 m2 ডিভাইড বাই হচ্ছে 3p_v2। এবার দেখো 3 কাটা 3 কাটা, পি কাটা পি কাটা। এবার আসে হচ্ছে আরেকটা পরের লাইনে এসে আমাদের এখানে n2 টা কত, n1 এবং n2 3 আর 6, তাই না, n2 হচ্ছে 3, আর হচ্ছে আয়তন হচ্ছে এ এর আণবিক ভরের 36 গুণ, তার মানে বি এর আণবিক ভরটা বেশি। দেখো তাইলে এটা হচ্ছে n2 হচ্ছে 3, আর এটা হচ্ছে কি 36m1, মানে m2 টা হবে m1 এর 36 গুণ, ডিভাইড বাই নিচে হচ্ছে কি ওমা উপরে একটা v1 ও তো আছে, ও v1 এর মানটাও বসাই দিই উপর থেকে, প্রশ্নে v1 দেওয়া আছে তো দেখো না, এই যে 3b, আর v2 টা হচ্ছে কত 6b, তাহলে v1 হচ্ছে 3b, নিচে হচ্ছে n1 টা হচ্ছে 6, আর m1 তো m1, আর এটা হচ্ছে কত v2 টা হচ্ছে তোমাকে ওরা প্রশ্নে বলে দিছে 6b। এবার দেখো স্যার এখানে
ভি ভি কাটা M1 কাটা। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে 36, এখানে উপরে আসতেছে হচ্ছে হলো 36। আচ্ছা 6 কাটাকাটি করলে 6, আরো কাটাকাটি করলে 6, তারপর 3 3 9, তাহলে এটা হচ্ছে 9 আসতেছে। তাহলে সুতরাং 9 মানে হচ্ছে কত 3। তাহলে তাহলে সুতরাং CRMS 1 ইকুয়াল টু হচ্ছে হলো এটা এই পাশে গুণ হয়ে যাবে এখানে আর কি, এই যে এটা তো এটা পুরোটা 3 আসছে, তাহলে এটা এই পাশে গুণ হয়ে গেলে CRMS 1 ইকুয়াল টু 3 CRMS 2। তাহলে বলো দোনোটার কি CRMS সেম হবে? মূল গড় বর্গবেগ কি সেম হবে? না, মূল গড় বর্গবেগ মানে বর্গমূলীয় গড় বর্গবেগ। এই যে এখানে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে গড়, ইংলিশ হচ্ছে হলো মিন, এটা হচ্ছে স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে RMS, এই যে এখান থেকে আসছে RMS টা মানে হচ্ছে হলো কি বলতো, রুট ইন স্কয়ার ভেলোসিটি। মূল গড় বর্গবেগ বা বর্গমূলীয় গড় বর্গবেগ, অনেক সময় এটাকে আমরা বলি কার্যকর বেগ। কি কার্যকর বেগ? ঠিক আছে, তাহলে এটা দেখো প্রথমটার CRMS দ্বিতীয়টার CRMS এর কয় গুণ? 3 গুণ। ওকে, আচ্ছা এবার আসো আমাদের হচ্ছে পরের প্রশ্ন। দুই বন্ধু মিলে সমুদ্রের, খেয়াল করো, 200 মিটার গভীরে যেতে চায়। প্রথম বন্ধু বলল 144 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে যদি আয়তন 1/3 হয় তবে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছা যাবে। সমুদ্র পৃষ্ঠে পৃষ্ঠে চাপ বায়ুর চাপের সমান, তাপমাত্রা 27। সমুদ্রের তলদেশে তাপমাত্রা হচ্ছে কত? 15। পানির ঘনত্ব 1025, G9.8, আর এর মান দেওয়া আছে। সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 144 গ্রাম গতিশক্তি। যখনই গতিশক্তি বলবে, এখন অক্সিজেন গ্যাস, গ্যাসের নাম বলে দিছে না স্যাররা? নাম বলে দিছে। নাম বলে দিলে এখানে এটা দ্বিপরমাণু গ্যাস। স্বাধীনতার মাত্রা ব্যবহার করে অঙ্কটা করা এটাই বেশি যৌক্তিক। কেউ যদি স্বাধীনতার মাত্রা, দেখবা যে বিভিন্ন গাইডে টেস্ট করে স্বাধীনতার মাত্রা না ব্যবহার করে করছে, তো আমরা স্বাধীনতার মাত্রা বিবেচনা করে করব। স্বাধীনতার মাত্রা বিবেচনা করে গতিশক্তি ইকুয়াল টু কি হবে? আমরা জানি স্বাধীনতার মাত্রা F ইনটু হচ্ছে কি 3/2, সরি হাফ nRT, তাই তো। F কত দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে? অক্সিজেন, তাহলে 5, তাহলে 5 ইনটু হাফ nRT। n কত? উপস্থিত ভর ডিভাইড বাই আণবিক ভর ইনটু RT। তাহলে এবার করি আমরা 5/2, এটা হচ্ছে কত 144, অক্সিজেনের আণবিক ভর কত 32, 32, আর এর মান হচ্ছে 8 পয়েন্ট কত 314, এখানে 314 দিছে। টি হচ্ছে কত 27 ডিগ্রি। তো আমরা জানি টি 27 ডিগ্রি মানে কত 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 প্লাস হচ্ছে কত 273, তাহলে এটা কত হয় 300। তাহলে এখানে এটা 300 কেলভিন বসাই দিলাম। তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করে এটা বের করে ফেলো। 144 ভাগ হচ্ছে 32 ইনটু হচ্ছে 8.314 ইনটু হচ্ছে হলো 300 ইনটু হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি আমার আসছে হচ্ছে 28,059.75 জুল। তাইলে হচ্ছে এখানকার সমুদ্রপৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? 28,059 জুল। এটা এখানে বলছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় প্রথম বন্ধুর হিসেব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় যেতে পারবে কি? তুমি চাইলে সমুদ্র গভীরতা বের বের করে দেখাইতে পারো। সমুদ্র গভীর 200 মিটার গভীরে যেতে চায়, তো ও তো বলছে আয়তন 1/3 হইলে, যদি হয় আর কি। তাইলে তুমি আয়তনটাকে 1/3 ধরে তুমি নতুন করে হচ্ছে হলো কি গভীরতা H বের করে দেখতে পারো যে কত গভীরতায় আয়তন 1/3 হয়ে যায়। যত গভীরতাটা যদি 200 বা 200 চেয়ে হচ্ছে কি বেশি আসে, তাইলে বুঝবা যে হচ্ছে আসলেই 200 গভীরতা যাওয়া, 200 মিটার গভীরতা যাওয়া সম্ভব। এভাবে একটা সিদ্ধান্ত দেওয়া যায়। আর আরেকটা কাজ করা যায় জানো, 200 গভীরতা 200 মিটার ব্যবহার করে ধরলাম চলে গেছে, চলে যদি 200 মিটার গভীরতা H 200 মিটার ধরে আমরা আয়তনটাকে মানে V2টাকে বের করব এবং দেখব V2টা V1 এর 1/3 কিনা। এভাবেও সিদ্ধান্ত দেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে হলো কি যেটাই করতে চাই, তাইলে এখানে যদি উপরে হচ্ছে হলো V1টা যদি V হয়, তো V2টাকে ধরে আমি 1/3 ধরছি, মানে V/3 ধরতেছি। আর উপরে চাপ P1 হচ্ছে হলো কি উপর থেকে যেহেতু যাচ্ছে 10⁵ প্যাসকেল। ঠিক আছে, এখানে কি দিয়ে দিছে আমাদের চাপ? দেখি দেয় নাই, তাহলে আমরা ধরবো হচ্ছে হলো কি, আর তাপমাত্রা উপরে কত 27, এই যে এত প্যাসকেল চাপ এত, আর ইয়াটা কত, মানে আমরা এইচ গভীরতা বের করে দেখবো যে আসলে কত গভীরতায় হচ্ছে হলো কি
আয়তন 1/3 হয়, মানে ধরে নিচ্ছি আয়তন 1/3 হয়, তাহলে কত গভীরতায় হয়, সেটা কি 200 নাকি 200 চেয়ে কম? ঠিক আছে, এটা P2 কত হবে, তাহলে P2 H রো জি মানে P1 প্লাস H রো জি, এখান থেকে H টি বের করবো আমরা বেসিক্যালি। আর আরেকটা T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, আর T2 দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে হলো 288 কেলভিন। তো আমরা জানি রোদের গভীরতার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে আমরা জানি P1 V1 বাই কি T1 ইকুয়াল টু কি P2 V2 বাই T2। এখান থেকে করবো আমরা এবার, ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তন বিবেচনা করে। তাহলে P1, এবার 1 কিন্তু উপরের গুলা, এবার কিন্তু উপর থেকে নিচের দিকে নিব, নিচ থেকে উপরে না, তখন হচ্ছে নিচ থেকে উপরে এলে নিচের গুলা 1 উপরের গুলা 2, আর উপর থেকে নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে উপরের গুলা 1 নিচের গুলা 2, আদি গুলাকে আমরা সাধারণত 1 বিবেচনা করি, P1 B1 T1। তাহলে এটা P1 কত হবে স্যার, P1 হচ্ছে হলো পরে বসাবো, V1 কত বলো তো, V1 টা হচ্ছে হলো V, T1 কত, T1 হচ্ছে হলো 300, আর P2 টা এটা হচ্ছে হলো P1 প্লাস H রো জি, V2 হচ্ছে হলো কত, V2 V বাই 3 ডিভাইডেড বাই হচ্ছে হলো T2 হচ্ছে হলো 288 কেলভিন। আমার যদি ভুল না হয় এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তো ছিল, 15 তলদেশে 15, ঠিক আছে, আর ঘনত্ব কত 1025, এটা আমাদের এখন কাজে লাগবে। দেখো দুই পাশে ভিভি কাটা, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি P1 বাই 300, এটা হচ্ছে হলো কি P1 প্লাস H রো জি, এটা হচ্ছে হলো ইন্টু হচ্ছে হলো কত 1/3 একটা আছে, ডিভাইড বাই হচ্ছে হলো কত 288। তো আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে দেখি, এটা 288 P1, আর এটা যদি আমি এটাকে এই পাশে গুণ করে দিই তাহলে এটা 100, তাহলে 100 P1 প্লাস 100 H রো জি এরকম আসবে। তো এই P1 এই পাশে চলে আসলে আমাদের এটা হবে 100 বিয়োগ হয়ে যাবে 188 P1 ইকুয়াল টু 100 H রো জি, তাইলে সুতরাং H ইকুয়াল টু হবে 188 P1 ডিভাইড বাই 100 রো জি, ঠিক আছে, তাহলে 188 P1 10 টু দি পাওয়ার 5, 100 রো হচ্ছে হলো কত 1025, 1025 না ছিল, হ্যাঁ 1025, তাহলে জি কত 9 পয়েন্ট। এবার দেখো তো স্যাররা 188 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ভাগ 100 ভাগ 1025 ভাগ 9, আমার মতে এটা আসছে আনসার আসছে 18 কত 72 মিটার। তার মানে ওরা যেই বেলুন ভর্তি অক্সিজেনটা আছে সেটাকে যদি হচ্ছে জাস্ট 18.72 মিটার নিচেই নিয়ে যায়, তাইলেই তার আয়তন 1/3 হয়ে যায়। তাহলে আয়তন 1/3 হইলে সে হচ্ছে কি 200 মিটার গভীর পর্যন্ত যাইতে পারতেছে না, আয়তন 1/3 হওয়া পর্যন্ত হচ্ছে কি সে জাস্ট 18.72 মিটার যাইতে পারতেছে। কথা কি বোঝা গেছে? তো এরপরে কেউ যদি চাও যে হচ্ছে স্যার এটা আমি অন্যভাবে করতে চাই, হ্যাঁ তুমি করতে পারো কি, এই V2 টা এখান থেকে V2 টা V1 এর কত গুণ সেটা দেখতে পারো, মানে V1 তুলনায় কতটুকু, মানে হচ্ছে 1/3 হয় কিনা, মানে V2 ইকুয়াল টু বের করে দেখবা জাস্ট হচ্ছে কি এত, মানে জাস্ট হচ্ছে এই যে V1 তো জাস্ট এটা 1/3 আসে কিনা, এই যে সহগটা মানে V1 এর সহগটা এটা বের করে দেখাতে পারো, তখন তুমি এখানে H টাকে কত বসাবা 200 বসাবা, মানে তখন দেখবা 200 মিটার গভীরে আয়তনটা আদি আয়তনের কত গুণ হয়ে যাচ্ছে, তখন ওইটা যদি 1/3 না হয় তাইলেও সিদ্ধান্ত দিবা যে হিসাব অনুযায়ী প্রত্যাশিত গভীরতায় যাইতে পারবে না। ঠিক আছে, দুইভাবেই সিদ্ধান্ত দেওয়া যাবে ইনশাল্লাহ। এবার আসে এখানে দেওয়া আছে একজন গবেষক ঢাকা ও গাইবান্ধায় স্থাপিত দুটি শুষ্ক ও আর্দ্র বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন। 17, 18, 22, 23, 30, 31, 33 এবং 34 ডিগ্রি তাপমাত্রায় কতগুলো চাপ দেওয়া আছে। এখানে বলছে ঢাকাতে, দেখো ঢাকাতে এই শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা এটা, এটি হচ্ছে তাহলে বায়ুর তাপমাত্রা, এটা আর্দ্র বাল্ব থার্মোমিটার তাপমাত্রা, গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে, গাইবান্ধারটাও দেওয়া আছে, এখানেটাও দেওয়া আছে, আর্দ্র বাল্বের দেওয়া আছে, এটা গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে। বোঝা যাচ্ছে কিনা লেখাগুলো একটু সাদার মধ্যে আশা করি বোঝা যায়। তাহলে দেখো এখানে আমাকে বলছে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করা, খুবই সোজা। আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু, যখন শুষ্ক বাল্ব এবং আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া থাকে থিটা 1 মাইনাস
জি ইন্টু থিটা 1 মাইনাস, ঠিক আছে। এরপর এটা হচ্ছে থিটা 1 কত আসবে দেখো তো, থিটা 1 ছিল 30.4 বিয়োগ হচ্ছিল গ্লেসিয়ার উৎপাদক ঢাকায় কত 1.65, 30.4 বিয়োগ হচ্ছিল কত 22.4। তাহলে এখানে এটা যদি হিসাব করি 30.4 বিয়োগ 22.4, 1.65, এটা হচ্ছে 17 দশমিক কত 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ঢাকা শিশিরাঙ্ক 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে বলছে হচ্ছে হলো উপাত্ত মতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। ভাই ভেজা কাপড় দ্রুত শুকাবে বা ঘাম দ্রুত শুকাবে এরকম যদি কোশ্চেন করে, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, আপেক্ষিক আর্দ্রতা কম, সেখানে সেখানে হচ্ছে ভেজা কাপড় দ্রুত শুকাবে, ঘাম দ্রুত শুকাবে। এখন তাহলে তোমাকে কাজ করতে হবে ঢাকা এবং গাইবান্ধা দুই জায়গায় হচ্ছে হলো কি এই শিশিরাঙ্ক বের করা, সরি আপেক্ষিক আর্দ্রতা বের করা। এটা একটু অনেক লম্বা হবে, এটা করাতে করাতে অনেক লম্বা টাইম চলে যাবে, আমি এটা বুঝাই দিচ্ছি তোমরা করবে, ঠিক আছে স্যার। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কিভাবে বের করব, ঢাকায় বায়ুর তাপমাত্রা এটা 30.4 আর শিশিরাঙ্ক এখন এটা গ হতে, তাইলে তোমাকে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা আর বের করার জন্য R1 F1 বাই বড় F1 ইন্টু 100%। ঢাকারটা ঠিক যেভাবে করবা গাইবান্ধারটা ঠিক একই ভাবে করতে হবে, ঢাকারটা বুঝিয়ে দিচ্ছি আমি, তুমি অলরেডি এগুলো জানো, হ্যাঁ। তো ঢাকায় ছোট এফ লাগবে 17.2 তাপমাত্রায়, কিন্তু 17.2 এ ডিরেক্ট চাপ কি দেওয়া আছে, নাই। 17 আর 18 আছে, তাইলে তোমার ছোট এফ বাইর করতে হইলে 17.2 এ চাপ লাগবে। তো তুমি করবা কি, প্রথমে দেখো 17টার সাথে 17এর যেই চাপ আছে 17 চাপ এটা, 17 এর চাপের সাথে যদি 0.2 এর চাপ যদি তুমি কি যোগ করে দাও তাহলে 17.2 এর চাপ পাবা, তাহলে ছোট এফটা পেয়ে যাবা। তো প্রথমে এই দুইজনের পার্থক্য নিবা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আবার চাপেরও পার্থক্য নিবা, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তাপমাত্রার পার্থক্য, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে কত দূর করবা, তারপর 0.2 এর জন্য বের করবা, 0.2 এর জন্য বের করে এই যে 17টার সাথে 17 এর যে চাপ আছে তার সাথে 0.2 এরটা যোগ করে দিবা, তাহলে 17.2 ডিগ্রিটা পাবা, ওইটাকে তুমি ছোট এফ ধরবা। এবার তোমার বড় এফ কত, বড় এফ হবে 30.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো এখানে 30.4 এ নাই, 30 আছে আর 31 এ চাপ আছে, তো 30 আর 31 এর পার্থক্য নিবা। অনেকে বলে স্যার একবার না আমি 17-18 পার্থক্য নিছি, ওটা দিয়ে করা যাবে না। আবার 30 আর 31 এর তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপের পার্থক্যটা এখানে বিয়োগ করে নিবা, এই দুইটার মধ্যে চাপের পার্থক্য বিয়োগ করে নিবা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ বাড়ে কতদূর, তোমার লাগবে 0.4 এরটা, মানে 0.4 এরটা বের করে তুমি এই 30 এর যেই চাপ আছে, এই যে 30 এর চাপ, এই 30 এর চাপের সাথে কি করবা 0.4 এরটা যোগ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা বড় এফ, সেটা এখানে এই জায়গায় ইনপুট করে দিবা, আর ছোট এফটা এখানে ইনপুট করে দিবা, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের হবে। বুঝাইতে পারছি? এরপরে আসো তুমি আবার গাইবান্ধারটা করতে হবে, ঠিক সেম ভাবে গাইবান্ধার এরকম শিশিরাঙ্ক বের করবা, গাইবান্ধার শিশিরাঙ্ক। তো গাইবান্ধার শিশিরাঙ্ক যেটা পাবা, ঠিক ঢাকাটা যেভাবে করছো ছোট এফ বের করে নিছো, আবার ঢাকার যেভাবে বড় এফ, ঢাকার সে গাইবান্ধার বড় এফ হবে 33.6, এটা কিন্তু একটু এই যে 33 এবং 34 মাঝখানে, তখন তোমার ও ভালো কথা, তখন আমি মনে হয় এই দুইটা বলছি, এই যে 30 আর 31 এর হবে হচ্ছে হলো এই দুইটা, এই 30 আর 31 এর পার্থক্য হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য নিতে হবে। তাহলে দেখো স্যার, যখন তোমার হচ্ছে হলো এই 33.6 সেটা হচ্ছে 33 আর 34 এর মাঝখানে, তো 33 আর 34 এর মাঝখানে তাপমাত্রা পার্থক্য 1 নিবা, দেন এদের মধ্যে একটা চাপের পার্থক্য নিবা। তারপর তুমি কি করবা 0.6 এর জন্য বের করবা, তো 0.6 এর জন্য বের করলে ওইটা হচ্ছে 33 এরটার সাথে 33 এর যেই চাপ আছে সেটার সাথে 0.6 এরটা যোগ করে দিবা, তাহলে হচ্ছে কি 33.6 এর চাপ পেয়ে যাবা, মানে বড় এফ পেয়ে যাবা। আর ছোট এফ লাগবে কি এইভাবে এই সূত্র দিয়ে, মানে গাইবান্ধার ডাটাগুলো ব্যবহার করে তুমি নতুন করে শিশিরাঙ্ক বের করবা, দেখবো ওই শিশিরাঙ্কটা কোন দুইটা তাপমাত্রা মাঝখানে, তাহলে তাদের তাপমাত্রা পার্থক্য নিয়ে চাপের পার্থক্য নিয়ে তারপর সেখান থেকে হচ্ছে কি তুমি হচ্ছে এই ছোট এফটা বের করে নিয়ে তারপর সিদ্ধান্ত দিবে যে হচ্ছে কি এখানে হচ্ছে কোন জায়গায় হচ্ছে কাপড় দ্রুত শুকাবে। অলরেডি আমি তোমাদেরকে এরকম অঙ্ক আজকে করাইছি, কিন্তু স্যাররা পুরাটা হয়তো করাই নেই, কিন্তু কত হচ্ছে এই যে আপেক্ষিক আর্দ্রতার এরকম আরো ম্যাথ করিয়েছি না, এই কনসেপ্ট এই টাইপ অনুযায়ী এইভাবে করতে হবে আর কি। জাস্ট এখানে কোনোটা না কোনোটা দেওয়া ছিল, যেমন এখানে এইটা প্রশ্ন দেওয়া ছিল, কিন্তু কত হচ্ছে এটা দেওয়া ছিল না, কিন্তু এখন যেটা আছে সেটাতে হচ্ছে কি মানে শিশিরাঙ্কেরটাও নাই, মানে ছোট এফটাও দেওয়া নাই, বড় এফটাও দেওয়া নাই, দুটোটা তোমাকে বের করে নিতে হবে। তার আগে গ্লেসিয়ারের যে উৎপাদকের সমীকরণ আছে, গ্লেসিয়ারের সমীকরণ, সেখান থেকে তোমাকে দুটোটা স্থানের গাইবান্ধা এবং ঢাকার দুটোটা শিশিরাঙ্ক বের করতে হবে আলাদা আলাদা, তাই না?
এভাবে হচ্ছে এটা আমি আশা করি পারবে তোমরা, ইনশাল্লাহ পারা উচিত। এরপরে আসো, এখানে দেওয়া আছে কোন একদিন কক্সবাজারে হাইগ্রোমিটারের শুষ্ক, আচ্ছা কক্সবাজারের দুইটা পার্ট দেওয়া আছে, চট্টগ্রামে দেওয়া আছে, কক্সবাজার আর চট্টগ্রামের, কক্সবাজার ও চট্টগ্রামে যথাক্রমে বায়ুর তাপমাত্রা গ্লেসিয়ার উৎপাদক যথাক্রমে এত এত। এটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, এটা চট্টগ্রামে 12, 14, 16, 28, 30, 32, 34 দেওয়া আছে। চট্টগ্রামের শিশিরাঙ্ক একটু আগের অঙ্কটার মতোই মনে হয়, এটা হচ্ছে থিটা 1 ইকুয়াল টু, সরি থিটা ইকুয়াল টু কি, শিশিরাঙ্ক ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা। পারবে না? কত হবে চট্টগ্রামের জন্য? চট্টগ্রামের গুলা দেওয়া আছে তো, এই চট্টগ্রামে হচ্ছিল কত, এই যে এটা ছিল 31.5 বিয়োগ হচ্ছিল গ্লেসিয়ার উৎপাদক দেখো চট্টগ্রামে 1.62, আর হচ্ছিল এটা কত 31, এটা মাইনাস না পয়েন্ট, 31.5 বিয়োগ হচ্ছিল কত 21, তাহলে এখান থেকে যা আসে এত ডিগ্রি সেন্টিগ্রেড। মানে হচ্ছিল এটা হচ্ছিল চট্টগ্রামে হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, এটা চট্টগ্রামে গ্লেসিয়ারের উৎপাদক 1.62, এটা চট্টগ্রামে শুষ্ক বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের তাপমাত্রা। চট্টগ্রামের গুলো হচ্ছিল কি, এগুলো হচ্ছে চট্টগ্রামের, এই যে এটা থিটা 1, এটা থিটা 2, এগুলো হচ্ছিল কি কক্সবাজারের ক্ষেত্রে। তো এরপর হচ্ছে কি বলছে, উক্ত দিনে কোথায় অধিকতর আরাম বোধ করবেন। ভাই একটু আগের এটার মতো হুবহু সেম, তুমি এটার মতো করে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে তোমাকে এখন। তো কোনটা ডিরেক্টলি হচ্ছে দেখবা, আপেক্ষিক শিশিরাঙ্ক প্রথমে বের করে নিবা, তারপর হচ্ছে বায়ুর তাপমাত্রা গুলো এখানে কত, এই বায়ুর তাপমাত্রা হচ্ছে এটা ঢাকার ক্ষেত্রে হচ্ছে এটা 28 সরি এই কক্সবাজারের ক্ষেত্রে 28.5, আর চট্টগ্রামের ক্ষেত্রে হচ্ছে এটা বড় এফ বের করার সময় এটা কক্সবাজারের বড় এফ হবে এটা দিয়ে, আর চট্টগ্রামের বড় এফ হবে এটা দিয়ে। তো এইগুলোতে একটাতেও দেওয়া নাই, দেখো তো 28.5 এর আছে, তাহলে তোমার 28 হচ্ছে হলো কি, এই যে 28 এবং 30 এর মাঝখানে পার্থক্য নিবা, 28 30 এর তাপমাত্রা পার্থক্য নিয়ে 0.5 এরটা বের করে 28 এরটার সাথে যোগ করে দিলে তুমি হচ্ছে 28.5 এরটা পাবা। তারপর হচ্ছে চট্টগ্রামেরটা যখন করবে 31.5, তখন তুমি হচ্ছে হলো কি, এই যে 31 আর 32 এর মধ্যে নিবা, 30 আর 32 এর মধ্যে পার্থক্য 2, ঠিক আছে। 2 এর জন্য চাপ কদ্দুর বারে চাপের পার্থক্য নিবা, তাহলে একে কত তোমার হচ্ছে লাগবে হচ্ছে হলো কি 31.5 এ, তাহলে 30 এরটার সাথে 1.5 যোগ করতে হবে, তাহলে তুমি তাপমাত্রা 2 ডিগ্রি বাড়লে চাপ বাড়ে কদ্দুর, একে কদ্দুর 1.5 এর জন্য বের করে নিবা, তারপর 30 এরটার সাথে 1.5 এর চাপ যদ্দুর সেটা যোগ করে দিবা, তাহলে তুমি 31.5 এ চাপ পাবা, ঠিক আছে। আর গ্লেসিয়ারের এই সমীকরণের মাধ্যমে তো তুমি হচ্ছে চট্টগ্রামেরটা বের করে নিবা শিশিরাঙ্ক, সেটা দেখবা ডিরেক্ট প্রশ্নের কোনো তাপমাত্রার সাথে মিলে যায় কিনা, যদি ওই তাপমাত্রার সাথে মিলে যায় তাহলে ওই তাপমাত্রার চাপটা বসাই দিবা, যদি না মিলে তাহলে এই তাপমাত্রাটা কোন দুইটার মাঝখানে দেখবা, তারপর তুমি কি করবা, তাদের পার্থক্য নিয়ে ধর যেটা আসবে ওইটা মানে দেখবা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে প্রথমে নিম্ন তাপমাত্রাটার সাথে, মানে যেমন ধরো এটা হচ্ছে আসলো হচ্ছে হলো সাপোজ আর কি, এটা 17 আসছে ধরো, তাহলে 17 আসলে ধরো তুমি পার্থক্য নিবে এই যে 16 আর 28 তাহলে 16 আর 28 পার্থক্য নিয়ে চাপের পার্থক্য নিয়ে 17 আসছে, তাহলে তুমি জাস্ট 1 ডিগ্রির জন্য বের করে নিবা, 16টার সাথে 1 ডিগ্রিটা যোগ করে দিলে তুমি 17টা পেয়ে যাবা, যদি এরকম আসে আর কি। আর দশমিক আসলে দশমিকটা ওইভাবে করতে হবে। তাহলে এটাও মোটামুটি কি সোজা, সোজা কিন্তু লম্বা আর কি। তো আমি এই টাইপের কয়েকটা অঙ্ক দেখানোর কারণে আর এই লম্বা অঙ্কটা আর দেখাচ্ছি না, তুমি লম্বা অঙ্কটা হচ্ছে করবা, মানে এখানে হচ্ছে কঠিন কিছু নাই, মানে কনসেপ্ট আগের গুলাই আমরা তখন যা বললাম, খালি তোমার হচ্ছে লম্বা বেশিক্ষণ লিখতে হবে, বেশি ক্যালকুলেশন করতে হবে, আশা করি পারবা ইনশাল্লাহ। অনেকে আছে কমেন্ট সেকশনে গালি দিবে, এই এত বড় অঙ্কটাই করাই দিলেন না, তাহলে হচ্ছে কি আর কি করাইছেন যেগুলা, ঠিক আছে। বড় অঙ্ক টাইম অনেক বেশি কিল করবে, আমি তোমাকে বুঝাই দিলাম, তুমি এবার বুঝে বুঝে কি করো, না বুঝলে স্যার স্যার আমি এরপরে মিলাইতে পারতেছি না, ভাই এইসব অঙ্ক কোথায় করে দেওয়া নেই আমাদের চ্যানেলে, বললাম না। এই যে দেখো তুমি 24 সালে বোর্ড কোশ্চেনে যাও, 23 সালে বোর্ড কোশ্চেনে যাও, 22 সালে বোর্ড কোশ্চেনে যাও, এখানে এগুলা কি আছে, এখানে করানো আছে, স্যার এখানে আমি করব না, তাহলে কোথায় করব, এই সেম জিনিসগুলা এই যে দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতার এই যে এখানে এই যে এখানে করে দেওয়া আছে, এই যে এটার মধ্যে যাও তুমি, এই যে গ্লেসিয়ারের সমীকরণের সমস্যা এখানেও দেওয়া আছে, কিভাবে করবা এগুলো একদম ডিটেইলস ধরে ধরে অনেকগুলো করানো আছে অলরেডি। আজকের ভিডিওতেও কিন্তু 2টা অঙ্ক না 3টা অঙ্কের মধ্যে করাইছি আমরা, তারপরেও যদি হচ্ছে এগুলাতেও না হয়, বুঝাই দিচ্ছি তাও না হয়, তুমি এখানে যাও, এই যে এই ভিডিওটা দেখো এখানে দেওয়া আছে, এগুলো না দেখলে স্যার আগের বোর্ডের গুলো দেখো, এই যে এখানেও আছে, এখানে ডিটেইলস আমি করে রাখছি, ঠিক আছে। সেইভাবে ভালো বোঝো, সেভাবে করবা। এবার আসো এরপরেরটাতে তাহলে চলে যাই, আবারও বলছি এখানে দেখো কোথায় আরাম বোধ করবেন, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, আপেক্ষিক আর্দ্রতা তুলনামূলক কম হলে আপেক্ষিক আর্দ্রতা, যদিও এটা আসলে ডিপেন্ড করে শীতকাল নাই গরমকাল, কিন্তু তাপমাত্রা গুলা দেখেই বোঝা যাচ্ছে বায়ুর তাপমাত্রা 31.5 আর একটা 28.5, তার মানে গরমকাল,
আর গরমকালে সাধারণত আপেক্ষিক আর্দ্রতা কম হইলে আরাম বোধ করবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম, ঠিক আছে? তাহলে তুমি আপেক্ষিক আর্দ্রতাগুলো বের করে ডিটেলস তারপরে এখানে সিদ্ধান্ত দিবা। এখানে আছে 9 নাম্বার, প্রমাণ তাপমাত্রা ও চাপে, এটা চট্টগ্রাম বোর্ডের। প্রমাণ তাপমাত্রা ও চাপের দুটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করায় এর চাপ দ্বিগুণ হয়। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে। আচ্ছা, পিভি প্রথম গ্যাসের চূড়ান্ত আয়তন, তাহলে এখানে তাপমাত্রা চেঞ্জ করছে, এই চাপ দ্বিগুণ হয়। প্রথম গ্যাসের আয়তন দেওয়া আছে, প্রথম গ্যাসের V1 টা চূড়ান্ত আয়তন বের করতে হবে 3 সেন্টিমিটার কিউব, V2 টা তো বের করতে হবে। তাপমাত্রা T1 প্রমাণ তাপমাত্রা মানে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো 273 কেলভিন। আর T2 দেওয়া আছে হচ্ছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 যোগ হচ্ছে কত, 52 প্লাস 273 কত হয়, 325। তাহলে P1 যদি P হয়, আচ্ছা P1 তো 10 এই 1 atm মানে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ধরি, তাইলে আর P2 ওরা বলে দিছে কত, চাপ দ্বিগুণ করছে, আয়তন করায় এর চাপ দ্বিগুণ হয়, তাহলে চাপ যদি দ্বিগুণ হয় 2 × 10 টু দি পাওয়ার 5। তাহলে এখন আমাদের চূড়ান্ত আয়তন বের করতে হবে। তো আমরা জানি সমন্বিত সূত্র অ্যাপ্লাই করব, দেখতেই পাচ্ছি চাপ চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হচ্ছে। তাহলে P1 V1 বাই কি T1, P2 V2 ডিভাইড বাই কি T2। বড়ই মোচক্কার, আমাকে বাইর করতে হবে V2, তাইলে হচ্ছে V2 বের করতে হলে V2 ইকুয়াল টু হবে P1 V1 T2 ডিভাইড বাই এই P2 T1। তাহলে হচ্ছে P1 কত 10 টু দি পাওয়ার 5, V1 কত 3 সেন্টিমিটার কিউব, T2 কত 325, সিম্পল। P2 কত 2 × 10 টু দি পাওয়ার 5 আর T1 কত 273। তাহলে এটা কাটি দাও, তাহলে ক্যালকুলেশন তুলনামূলক কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। 325 গুণ 3 ভাগ হচ্ছে 2 আরো ভাগ হচ্ছে 273। আমি দেখতে পাচ্ছি এটা 1.7857 সেন্টিমিটার। প্রথম গ্যাসের চূড়ান্ত আয়তন তাহলে কত, 1.7857 সেন্টিমিটার। পারছো আশা করি, কঠিন না, সোজা না, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ঘতে কি বলছে দেখি, প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপে দ্বিতীয় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের কত গুণ। প্রমাণ তাপমাত্রা এবং চাপে খালি জাস্ট ঘনত্ব দেখো 1.25 আর হচ্ছিল কি দ্বিতীয়টা হচ্ছিল 0.09, তাইলে মানে দ্বিতীয়টারটা আমার প্রথমটার কয় গুণ। তাহলে আমরা জানি সিআরএমএস ঘনত্বের সাথে সিআরএমএস এর একটা সম্পর্ক আছে, √3p/ρ। তোমরা কি এটা জানো? আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে CrMS2 এটা কত গুণ দেখবো আমরা, √3p প্রমাণ তাপমাত্রা চাপে বলছে, তাই চাপ একটাই ρ1, আর CrMS2 এটা হবে কত 3p ডিভাইড বাই ρ2, সরি C1, ρ1 হবে, আমরা দ্বিতীয়টা পরে লিখছি, এটা ρ1। তাহলে সুতরাং CrMS2 ডিভাইড বাই CrMS1, তাহলে √3p/ρ2, √3p/ρ1, 3p/ρ2 ইন্টু হচ্ছিল ρ1 ডিভাইড বাই 3p 3p কাটা, তাহলে কত হচ্ছিল ρ1 ডিভাইড বাই ρ2। তাহলে দেখো ρ1 হচ্ছে 1.25 আর হচ্ছে 0.09। তাহলে আমরা দেখি আসলে কত আসে, 1.25 ভাগ 0.09, এটা রুট করলে आंसर আসতেছে হচ্ছে 3.73। তাহলে সুতরাং দ্বিতীয়টার প্রমাণ তাপমাত্রা এবং চাপে CrMS2 ইকুয়াল টু হচ্ছে 3.73 CrMS1। দেখো তো, প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপে দ্বিতীয় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের 3.73 গুণ। ওকে, আচ্ছা এরপরে মেয়েদের চলে যাই। চ্যাপ্টার অনেকগুলো সৃজনশীল আসছে, বুঝছো, 10টা 11টা আসে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে। পরীক্ষাগারে দেখো
পরীক্ষাগারে একটি ঘর্ষণমুক্ত পিস্টন সিলিন্ডারে 2 বায়ুমণ্ডলীয় চাপে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 মোল হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো। মন্তব্য করে এতে গ্যাসটির মোট গতিশক্তি দ্বিগুণ হবে। গ্যাসটি কি গ্যাস? এটা তো হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, 2 পারমাণবিক, ঠিক আছে। গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করো। চাপ দেওয়া আছে 2 atm, চাপ P দেওয়া আছে, তাপমাত্রা T দেওয়া আছে, N দেওয়া আছে, আমাকে V বের করতে বলছে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করে দিই। PV ইকুয়াল টু nRT, দেখো nRT, তাহলে সুতরাং V ইকুয়াল টু কি nRT ডিভাইড বাই P। n হচ্ছে 5 মোল, দেখো আর এর মান হচ্ছে কি 8.314, T এর মান কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 303 কেলভিন ডিভাইড বাই P1 2 atm। তো আমরা আর এর মান 8.314 বসাইলে এটা atm বসাইতে পারবো না, 10 টু দি পাওয়ার 5 বসাবো, মানে হচ্ছে প্যাসকেলে বসাইতে হবে। 2 atm টাকে আমি 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করে প্যাসকেলে নিয়ে গেছি। তাহলে 5 ইনটু 8.314 ইনটু হচ্ছে 303 ভাগ হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 5। কেউ যদি শুধু 10 টু দি পাওয়ার 5 না বসায় 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 বসায়, তাও অঙ্ক হবে। এটা তো উত্তর আসলে হচ্ছে 0.06298 মিটার কিউব, ঠিক আছে। তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন ছিল কত 0.6। অনেকেই বোঝে না, বারবার বলছি, এটিএম টাকে আমার প্যাসকেলে নিয়ে যেতে হবে, এই জন্য 10 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করছি পিটা কেজি, আর তাপমাত্রাটাকে নিয়ে গেছি 273 যোগ করে কেলভিনে। এটাই, যদি এটা 0.0821 বসাইতাম তাহলে এটা 2 এটিএম, শুধু 2 বসাইতাম, তখন এটা আবার বলছি 0.0821 বসালে এটা তখন আমরা লিটারে পেতাম। ওকে, এভাবে লিটারও বের করতে পারবা। শিক্ষার্থীর মন্তব্য সঠিক কিনা? তো শিক্ষার্থীর মন্তব্য, এটা চাপটির মোট গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি প্রাথমিক অবস্থা একবার বের করবা, ওর যে তাপমাত্রা বর্তমানে আছে এবং ওর আয়তনও তো তুমি পাইছো, বলছে যে চাপ আর আয়তন দ্বিগুণ করা হলো, ঠিক আছে। তো অলরেডি আয়তন তুমি এটা পাইছো না, তো আমি এখানেই করি অঙ্কটা। গতিশক্তি, তো আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু, দেখো এখানে গতিশক্তি ইকে ইকুয়াল টু এই 5/2, যেহেতু স্বাধীনতার মাত্রা বিবেচনা করে এটা লিখবা, ঠিক আছে। স্বাধীনতার মাত্রা বিবেচনা করে, তুমি অনেকে বলতে পারো স্যার আমি স্বাধীনতার কোনো গাইডে টেস্ট পেপারে বা বইয়ে স্বাধীনতার মাত্রা ছাড়া করতে পারো, তাহলে তুমি পরীক্ষা লিখে দিয়ে আসতে পারো স্বাধীনতার মাত্রা বিবেচনা করে একবার, স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে একবার, সিকিউতে এভাবে আমি করতে বলি। তবে যদি স্যার দুইটার মধ্যে কোনটা করবো, স্বাধীনতার মাত্রা বিবেচনা করে করলে সবচেয়ে ভালো। এবার 3 nRT, তাই তো এটা। তাহলে দেখো তো এখানে মোল সংখ্যা দেওয়া আছে না, এই তোমার যখন আয়তন দ্বিগুণ করা হয়েছে তখন নতুন করে তাপমাত্রা কত হয়ে যায় সেটা দেখতে হবে। তাহলে এটা দেখো, এই তুমি চাইলে হচ্ছে জাস্ট এখানে মানটা বের করে ফেলতে পারো ডিরেক্ট, 5/2 n কত 5, আর এর মানে 8.314, t কত 303 কেলভিন। তাহলে এখান থেকে দেখবা কত জুল আসে। আচ্ছা, তারপর আবার যখন চাপ দ্বিগুণ করছে আর আয়তন দ্বিগুণ করছে, তখন তোমাকে সমন্বিত সূত্রটা ব্যবহার করে তোমাকে হচ্ছে নতুন করে তাপমাত্রাটা বের করতে হবে। আবার P1 V1 বাই T1, দেখো P2 V2 বাই T2। তাহলে দেখো P1 V1, T1 কত 303 কেলভিন, T2 টা আমরা বের করব। P2 টা ওরা বলতে চাপ দ্বিগুণ, তাহলে 2P1, P1 যা ছিল 2 atm, আমি মান বসাবো না, কাটাকাটি করে দিব। আবার আয়তনটাও বলছে দ্বিগুণ, এই যে আয়তনও দ্বিগুণ করবে বলছে, তাহলে ভিটা হবে 2 V2। তাহলে দেখো P1 V1, এই যে P1 এ P1 কাটা, V1 V1 কাটা। তাহলে দেখো তো স্যার সুন্দর করে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি দেখতে পাচ্ছি 1/300, এইটা 4/T2, ঠিক আছে। সুতরাং T2 ইকুয়াল টু কত, এই যে T2 ইকুয়াল টু দেখো তো এই 4 ইনটু 3, তাহলে এত 606 1212, 606 1212, হ্যাঁ এত আসবে, এত কেলভিন। তাহলে নতুন করে তুমি আবার EK2 বের করতে পারো, এটা EK1 দাও, এটা EK2 দাও, এটা T1 দাও, এটা T2 দাও, তাহলে হচ্ছে কি 5/2 nR T2, ঠিক আছে। আবার 5/2 ইনটু n হচ্ছে 5 আর হচ্ছে 8.314, T2 কত 1212, এই এখান থেকে এত জুল ক্যালকুলেশন করে বের করে ফেলবে, জাস্ট ক্যালকুলেটর চিপো। এরপরে তোমার বলছে এতে গ্যাসটির গতিশক্তি মোট গতিশক্তি দ্বিগুণ হবে, তাহলে তোমাকে জাস্ট দেখতে হবে EK2
টু ডিভাইড বাই ইকে ওয়ানটা টু আসে কিনা। তাহলে ইকে টু এখান থেকে মান বসাবা আর ইকে ওয়ান এখান থেকে বসাবা, তাহলে ইকে ওয়ান বসাই দেখবে এটা টু আসে কিনা। জাস্ট মানে ইকে টু এবং ইকে ওয়ান এর অনুপাতটা টু আসে কিনা, অর্থাৎ গতিশক্তিটা দ্বিগুণ হয়েছে কিনা চেক করতে হবে। ঠিক আছে। এই কেউ যদি বলে স্যার এভাবে এভাবে করা যায় না স্যার, আমি প্রথমে টি টুটা বের করব, তারপর আমরা জানি এভাবে করা যায়। ইকে ইকুয়াল টু 5/2 nRT। তাহলে সুতরাং ইকে হচ্ছে হলো কি সমানুপাতিক টি। তাইলে দেখো তাপমাত্রা আগে ছিল 303 কেলভিন T1, এখন তাপমাত্রা হয়ে গেছে 1212 কেলভিন। তার মানে কয় গুণ হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে। তো অন্যভাবে চলে এখানে এটা এমনিতে T1 লিখলে এখানে T2 × 4 × T1 আসতো। আমি যদি এটাকে T1 লিখতাম, তাহলে এই দুটো রেখে T2 = 4 T1 রেখে তখন এভাবে বলতে পারতাম যে হচ্ছে হলো যেহেতু তাপমাত্রা 4 গুণ হইছে, যেহেতু গতিশক্তি তাপমাত্রার কি সমানুপাতিক, তাহলে তাপমাত্রা যেহেতু 4 গুণ হইছে তাহলে গতিশক্তিও কয় গুণ হবে? 4 গুণ হবে। তার মানে 2 গুণ হবে না, কয় গুণ হবে? 4 গুণ হবে। ওইভাবে করা যাবে। তো এখানে আমার ধারণা এটা তুমি করবা যখন তখন এটা 4 আসবে, 2 আসবে না। 2 আসবে না হয়তো। ঠিক আছে। যদি 2 আসে তাহলে হবে 2 গুণ। ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে হলো খালি T2 টা বের করে তারপর বলতে পারো যেহেতু তাপমাত্রা 4 গুণ বেড়ে 4 গুণ হইছে তাহলে গতিশক্তিও কি 4 গুণ হবে। এটা দিয়ে এভাবে সিদ্ধান্ত দেওয়া যায়। আর তুমি চাইলে এভাবে গতিশক্তি ইকে 1 এবার T2 বের করে ইকে 2 তারপর ইকে 2 কে ইকে 1 দ্বারা ভাগ করে তুমি দেখতে পারো ইকে 2 টা ইকে 1 এর কয় গুণ হয়। ঠিক আছে। তাহলে তোমার সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। এরপর আছে নাকি সিদ্ধান্তর মন্তব্য সঠিক কিনা এটা তাহলে দেখবা। ও ভাই আরো একটা আছে। পাশের চিত্র দুইটা সিলিন্ডারের একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস, অন্যটিতে একটি অজানা গ্যাস আছে। যে কোনো একটার মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে। এ সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা। তাহলে এ সিলিন্ডারের গ্যাসে এখানে কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, আরটি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করে দাও। আমরা জানি পিভি ইকুয়াল টু কি এনআরটি। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে হলো কি পাবা? টি। টি হচ্ছে হলো পিভি ডিভাইড বাই এনআর। তাহলে দেখো পি বসাবা, প্যাসকেলে কিলো প্যাসকেলে আছে 630, তাহলে 1000 দ্বারা গুণ করে প্যাসকেলে নিয়ে গেলাম। ভি কত? ভি দেওয়া আছে 10⁻³ মিটার কিউব। এন দেওয়া আছে কত? মোল সংখ্যা 3। আর কত? 8.314। তাইলে চলে আসবে এত কেলভিন। টেম্পারেচার এখান থেকে কি কেলভিনে আসবে। তাপমাত্রা প্রথম সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা এত কেলভিন চলে আসবে। তো এরপর আমাদেরকে বলছে হচ্ছে হলো দুইটা গ্যাসের মধ্যে ঘটে বলছে উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কিনা। একটার মধ্যে তো নাইট্রোজেন আছে আর একটার মধ্যে কি আছে কেউ বলতে পারতেছে না। তো সিআরএমএস এর মানগুলা দেওয়া আছে। দেখো সিআরএমএস এর মানগুলা দেওয়া আছে। তো আজকে দেখলাম আমরা ঘ নাম্বারটা এখানেই করে ফেলি। আমরা জানি সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3RT/m। এখানে m দেওয়া নাই। আণবিক ভর যদি দুটোটা সমান হয় তাইলে বুঝবো যে হচ্ছে হলো কি দুটোটা গ্যাস একই ছিল। এখন আসো এই এটা থেকে আমরা জানি আবার আরটির জায়গায় কি লেখা যাবে? PV/n লেখা যায়। তাহলে সুতরাং এটা দাঁড়াবে হচ্ছে হলো এই 3PV 3PV ডিভাইড বাই কি nm। আজকে এরকম জিনিস রূপান্তর করেছি, মানে জাস্ট এই সূত্রটা থেকে RT ইকুয়াল টু কি দাঁড়াবে বলো তো? PV/n হবে না? তাহলে এই জিনিসটা জাস্ট এখানে ইনপুট করছে PV/n। তাহলে এটা তাহলে এখন দেখো তো দোনোটা গ্যাসের মধ্যে সিআরএমএস এর মান দেওয়া আছে। কি দেওয়া আছে? সিআরএমএস 1। তাহলে এখন সুতরাং সিআরএমএস 1 লিখবো আমি √3P1V1। দেখো P1V1 N1 M1। আবার সিআরএমএস 2 খেয়াল করছারা √3P2V2। আরো একই অঙ্ক সিআরএমএস এর অঙ্কগুলো কয়েকভাবে সমাধান করা যায়। তোমার মাথায় যেটা আসে ওটা দিয়ে করলেই হবে। N2 M2। এবার করব কি একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। সুতরাং সিআরএমএস 2 ডিভাইড বাই সিআরএমএস 1। দেখো তুমি করলা কি এখানে সিআরএমএস 2 হচ্ছে 3P2V2 N2 M2 √3P1V1 ডিভাইড বাই হচ্ছে কি N1 M1। 3P2V2 ডিভাইড বাই হচ্ছে কি N2 M2 ইনটু পরে N1 M1। ঠিক আছে। নিচে ডিভাইড বাই হচ্ছে কত? 3P1V1। দেখো স্যার এই যে সিআরএমএস 2 এর মান কত? 171.5। সিআরএমএস 1 এর মান কত? 150। খেয়াল কর সবাই। এরপরে তুমি এখানে দেখো মান বসাবা, 3 3 কাটি দাও। তারপর হচ্ছে হলো এবার মানগুলো বসাও তোমরা।
এই যে পি টু কত, পি টু হচ্ছে হলো কত 825, ভি টু কত, ভি টু হচ্ছে এই যে দুটোটার ভি সেম, ভি সেম হওয়াতে ভি দুটোটা কেটে দেওয়া যায়, তো টেন ইনভার্স থ্রি তাহলে ভি গুলো কেটে দিই, ভি গুলো বাদ, তাহলে ভি লাগবে না, আমরা বসাবো না ভি টু, এটা মানে ভি বাদ, তাহলে পি বসাইলাম, এটা ও পি 825, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। কেউ চাইলে না বসালেও হবে, কারণ 1000 দ্বারা গুণ না করলেও হবে, কেন বলতো উপরে নিচে দুটোটাই কিলো স্কেল, মানে 825, এখানে বসাবো হচ্ছে 630, তাহলে হচ্ছে কি কিলো স্কেলে চলে যাবে। দেখো দেখো এটা 825ই বসাচ্ছি, কেউ চাইলে 1000 দিয়ে গুণ করতে পারো, করলাম 1000। এন ওয়ান কত, এই যে এটা পি টু এন ওয়ান, এন ওয়ান কত 3, এম ওয়ান কত, এম ওয়ান জানি না, এম ওয়ানটা আর এম টুর মধ্যে তুলনা করব। তারপর ছিল এই যে এন টু কত, এন টু হচ্ছে 3, তাও 3, এটাও তো এটাতে কাটাকাটি চলে যায়, আল্লাহ এগুলো লেখারই দরকার ছিল না, এইটাও কাটাকাটি, তাহলে এই ইয়াটা কত, এম টু কত এটা বাইর করবো, এইটা পি ওয়ান কত, পি ওয়ান হচ্ছে কত 630, 630 ইন্টু 1000, এই 1000 কাটা, তাহলে আমি এখন জাস্ট দেখতে পাচ্ছি রুট ওভার কত 825, এখানে এম ওয়ান আর এখানে হচ্ছে কত 630 এম টু, এই আর এখান থেকে একটা মান পেয়ে যাবা তুমি, এই জায়গায় একটা মানটা কত বলো তোমরা, 171.5 ভাগ হচ্ছে কত 150, এটা হচ্ছে বা 1.41433। তাহলে এবার আমি রুট বর্গ করব, এটা কোথায় লিখবো, এই জায়গায় লিখি, একটু কষ্ট করে তোমরা বুঝিও, ওই জায়গার পরে আমি এখানে আসতেছি, ঠিক আছে। বর্গ করি, বর্গ করে এম ওয়ান আর এম টুর মধ্যে তুলনা করবো, দুটোটা সেম আসে কিনা দেখবো, তাহলে বর্গ করলে এটাকে কত আসবে, বর্গ করলে স্কোয়ার করলে এটা হচ্ছে 1.307211 আসছে, ইকুয়াল টু হচ্ছে 825 এম ওয়ান, আর এটা হচ্ছে কি 630 এম টু, বর্গ করলাম ওই পক্ষে। এবার এটা যদি আমি এদিকে গুণ করে দেই, তাহলে হচ্ছে 630 ইকুয়াল টু দাঁড়াচ্ছে অলমোস্ট 824 সামথিং আসতেছে, ঠিক আছে, ডিরেক্ট 825 আসতেছে না, তাহলে এটা আসলে কোথাও দশমিকের কারণে, আমি এটা মনে হয় দশমিকটা আর একটু বাড়াই নেওয়া উচিত ছিল, কি জানি কোথায় যেন দশমিকে একটা গন্ডগোল হচ্ছে, এই জন্য বরাবর আসতেছে না, ঠিক আছে। তাহলে এটা 825, ঠিক আছে, 825 এম টু, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 825 এম ওয়ান, দুই পাশ থেকে 825 চলে যাবে, তাহলে এম ওয়ান ইকুয়াল টু কি এম টু, আমার দেখে মনে হচ্ছে দুটোটা সেমই হবে, একদম পার্থক্য সামান্য আসবে, মানে যদি হচ্ছে আণবিক ভরের পার্থক্যটা, ঠিক আছে, মানে 824 সামথিং আসতেছে, তাহলে 24 সামথিং মানে 25 ধরে ফেলছি একবারে, ঠিক আছে। তাহলে দুটোটা আসলে সেম, যেহেতু বলছে আমার কাছে হলো কি দুটোটা গ্যাস সেম ছিল কিনা এটা জানতে চাইছে, রাখা উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল নাকি, তার মানে একদম আণবিক ভর যেহেতু প্রায় কাছাকাছি, তার মানে এই গ্যাস ছাড়া আর মানে একই গ্যাস হওয়ার সম্ভাবনাই কি বেশি, তাহলে হচ্ছে যেহেতু আণবিক ভর দুটোটার সমান, তাই হচ্ছে কি উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল বলে আমরা সিদ্ধান্ত নিব, ঠিক আছে। তারপর তোমরা দেখিও তো আমার ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে নাকি। আচ্ছা, আর কিছু নাই, এটা আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক বই, তোমরা চাইলে কেউ হচ্ছে কি 01521527284 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জ্ঞানমূলক অনুধাবনমূলক বইগুলা অর্ডার করতে পারো। আর ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই, আশা করি হচ্ছে কি তোমাদেরকে বুঝাতে পারছি। এই চ্যাপ্টারে ম্যাথ অনেকগুলো 11টা আসছে সৃজনশীল, এবং ম্যাথগুলো বড় বড়, মাঝখানে 2টা সৃজনশীল আমি বুঝাই দিছি, করাই দিই, কিন্তু কথা হচ্ছে ওই কনসেপ্ট গুলো অলরেডি আমি পড়াই ফেলছি, তো ওই অনুযায়ী হচ্ছে আশা করি তোমরা এগুলো সলভ করে ফেলতে পারবা ইনশাল্লাহ। আর যদি তারপরে না পারো কমেন্ট সেকশনে জানাও, বা হচ্ছে ভিডিও অন্যগুলো কি কোনগুলো দেখলে সলভ হয়ে যাবে সেটাও তো বললাম, আর তারপর না হলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো আমি তোমাদেরকে উত্তর দেওয়ার। কোথাও ক্যালকুলেশনে বা কনসেপচুয়াল কোনো ভুল তথ্য দিয়ে থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, অন্য স্টুডেন্টরা যাতে শিখে যেতে পারে। অনেক সময় আমরা টিচার আমাদেরও তো ভুল হয়ে যায়, সেটা ক্যালকুলেশনগত ভুল হইতে পারে, আবার কনসেপচুয়াল ভুল হইতে পারে, এমন হইতে পারে না আমার জানার ভুল আছে, যদি হয়ে যায় তাহলে তোমার থেকে শিখে বা বই থেকে শিখে আবার দরকার পরবর্তী কোনো ব্যাচকে হচ্ছে শেখাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে 11 বছর যাবত টিচিং করছি, এই 11 বছরে হচ্ছে কি পরেও হচ্ছে আমাদের অনেক কিছু ফিজিক্সের অজানা থাকতে পারে, অজানা অনেক কিছু জানি না, এটাই সত্য, ফিজিক্সের সব জানা সম্ভবই না, ঠিক আছে। তারপর যতটুকু জানি তার মধ্য থেকে তোমাদেরকে চেষ্টা করলাম সর্বোচ্চ হেল্প করার। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।